আসসালামু আলাইকুম। আমাদের ল্যাপটপে কিছুক্ষণ পরে শুরু করতেছি। সবাই একটু কমেন্টে জানান সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা। আজান হচ্ছে, একটু পরে শুরু করতেছি। আজানের পরপরই ক্লাস শুরু করতেছি।
ওকে, আসসালামু আলাইকুম। আজকের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির খুঁটিনাটি সম্পর্কিত লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমাকে একটু সহযোগিতা করবেন, আপনারা সাউন্ড শুনতেছেন কিনা। আমি কিছুক্ষণ একটু সময় নিয়েছি, আজান চলতেছিল, এই জন্য আমি দেখতেছি মোটামুটি 59 থেকে 60 জনের মতো আপনারা দেখতেছেন। তো সবাই একটু আমাকে জানান যে আপনারা সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আমরা শুরু করতে পারি। আজকে ক্লাসটা একটু দুই রকম হবে। আমি প্রথমে একটু থিওরিটিক্যালি আলোচনা করব, তারপরে হচ্ছে একটু বোর্ডে চলে যাবো আমরা পরবর্তীতে কিছু ক্যালকুলেশন দেখানোর জন্য। আজকের আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী 2021 সালের স্টুডেন্টদের জন্য, তবে এটা 20 সালের স্টুডেন্ট যারা আছে বা 20 সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটু উপকারী হবে। মেহেদি ভাই বলছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে মোটামুটি শোনা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার আশা করতেছি। তো আজকের আলোচনাটা মেইনলি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, যে কোনো ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু পয়েন্ট আসলে আমি ঠিক করছি। বাকি পয়েন্টগুলো হয়তো আপনাদের কমেন্টগুলো শুনতে শুনতে বা আপনাদের প্রশ্নগুলো শুনতে শুনতে উত্তরগুলো দিতে পারবো, যে বা সব পয়েন্টগুলো মাথায় আসবে। বাট আমার মাথায় যে পয়েন্টগুলো আসছে প্রথমে আমি সেই পয়েন্টগুলো একটু আলোচনা করি। আজকের ক্লাসটা স্পেশালি ফর 2021 ব্যাচ, যারা এখনো এইচএসসি পরীক্ষা দেয়নি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী 2021 তাদের জন্য। তো যদি তাদের জন্য বলি, প্রথমে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে তাহলে ওদের এখনো এইচএসসি পরীক্ষা হয় নাই, তাহলে আপনি কিভাবে ওদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্পর্কে আলোচনা করতেছেন। দেখেন, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, সায়েন্সের স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কোচিংটা চলতেছে যতটুকু জানি রমজান মাস থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শুরু করে দিয়েছে। এটার বেশ কিছু কারণ আছে। এইচএসসি পরীক্ষা হবে কিনা আমরা নিশ্চিত না, এইচএসসি পরীক্ষা হতে পারে, তবে সম্ভাবনা আছে, অথবা বিকল্প উপায়েও এইচএসসি রেজাল্ট দিতে পারে। এরকম একটা দুই থেকে তিনটা সম্ভাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যাচাই বাছাই করতেছে। আমরা যতটুকু জানি ঈদের পর বলছে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে জানাবেন যে এইচএসসির ফলাফলটা বা এইচএসসি পরীক্ষাটা কিভাবে হবে, যদি পরীক্ষা হয় সেটা কিভাবে হবে, যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে ফলাফলের প্রক্রিয়াটা কেমন হবে। তো উনি বলছেন কোনোভাবেই অটোপাস দিবেন না, এটা খুব ভালো খবর। তো যাই হোক, তাহলে এইচএসসি নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। তাহলে আমরা কেন আসলে এত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আলোচনা করতেছি? কারণটা হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষার্থী যারা আছে, আপনারা দীর্ঘ সময় এইচএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন এবং আপনাদের সিলেবাসটা শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ মূল সিলেবাসের 40 to 50% সিলেবাস আপনাদের এইচএসসি পরীক্ষায় আছে। কিন্তু যতদূর আমরা জানি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু এরকম 40 বা 50% সিলেবাসের উপর কখনোই পরীক্ষা হবে না। তাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে মোটামুটি 100% সিলেবাসের উপর। যদি কোনো বিশ্ববিদ্যালয় অ্যানাউন্সমেন্ট করে বা যদি কোনো বিশ্ববিদ্যালয় ঘোষণা করে আগে থেকে ঠিক আছে আমরা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিব, তখনই একমাত্র আমরা কনফার্ম হবো শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে। কিন্তু এছাড়া অন্য কোনো উপায়ে জানা সম্ভব নয় যে শর্ট সিলেবাসের উপর না ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। তো শিক্ষার্থীরা ফুল সিলেবাসের উপরেই প্রিপারেশন নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাস ফুল সিলেবাস এই ডিসিশনটা নেওয়ার একমাত্র অধিকার হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাংলাদেশে যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে তারা সাধারণত অন্য কথা শোনে, তারা নিজের কথাই বলে। এই জন্য এক এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্যাটার্ন কিন্তু এক এক রকম। তো এই জন্য বিশ্ববিদ্যালয়ের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে না শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে। ধরেন যদি ঢাকা ইউনিভার্সিটি কালকে অ্যানাউন্স করে যে ঠিক আছে 2021 সালের পরীক্ষাটা হবে শর্ট সিলেবাসের উপর, তাহলে আমরা নিশ্চিত শর্ট সিলেবাসের উপর হবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিসি বা ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ যদি বলে না শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, তাহলে আমরা এটা বিশ্বাস করতে রাজি না। ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরা প্রত্যেকেই তাদের বক্তব্যটা দিবে। যদি দেয় তাহলে বুঝতে হবে হ্যাঁ তারা যা বলবে সেটাই সঠিক। আমরা যদি সারাদিনে বলি সেটা সঠিক না, বা শিক্ষা মন্ত্রণালয় থেকেও যদি বলে দেয় আসলে সেটা সঠিক না, কারণ ওই বিশ্ববিদ্যালয়গুলো মূলত স্বায়ত্তশাসিত। আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত না। তাদের ক্ষেত্রে ডিসিশনটা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় যদি ঠিক করে দেয় যে হ্যাঁ তারা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নেবে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়গুলো শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নিতে বাধ্য। ওকে, তাহলে কেন আপনি অ্যাডভান্স প্রিপারেশন শুরু করবেন? কারণ হচ্ছে আপনার এইচএসসি সিলেবাস অনেকেরই বলতে গেলে শেষ বা অলরেডি শেষ করে ফেলছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি যে ফুল সিলেবাসটা থাকবে, তো এই জন্য আমরা এখন থেকে যদি অল্প অল্প করে প্রিপারেশন শুরু করি, ফুল সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করা সম্ভব। আর খুব লজিক্যাল কথা হচ্ছে আপনি অন্যদের থেকে যত আগে প্রিপারেশন শুরু করবেন তত আপনি কি বলবেন দক্ষ হবেন, তত বেশি দক্ষ হবেন। আর আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে আপনি যত এগিয়ে থাকতে পারেন ততই ভালো। সেই জন্য কেন আপনি আগে প্রিপারেশন শুরু করবেন তার কারণগুলো আশা করে ক্লিয়ার। এইচএসসি পরীক্ষার ব্যাপারটা আসলে ক্লিয়ার। আর এইচএসসি ধরেন এইচএসসি ঘোষণা চলে আসলো, তখন তো সমস্যা নেই, আপনি তো প্রিপারেশন শুরু করেই দিয়েছেন। তাহলে এইচএসসি ঘোষণা হোক আর না হোক, পরীক্ষা হোক আর না হোক, পরীক্ষা হলেও আপনার সমস্যা হচ্ছে না। কেন? কারণ সিলেবাস গুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস কিন্তু এইচএসসি সিলেবাসের সাথে প্রায় মিল আছে।
তো যেহেতু আপনার এইচএসসি সিলেবাসের সাথে মিল আছে, আপনার এইচএসসি সিলেবাসটাও আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি অ্যাডভান্স প্রিপারেশনটা কেন জরুরি সেটা ক্লিয়ার। আর কেউ যদি এখন ঠিক আছে আমি এখন প্রস্তুতি নিব না, আমি পরে নিব, পরে কখন এইচএসসি পরীক্ষার একদম রেজাল্ট পাওয়ার পরে আমি প্রিপারেশন শুরু করবো, তাহলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আপনি যদি 1 মাস আগেও প্রিপারেশন নেন কোনো সমস্যা নেই। আপনি যদি 5 দিন আগেও প্রিপারেশন নেন, আমরা টিচাররা যখন পড়াই আমাদের কাছে যদি কোনো স্টুডেন্ট আসে যে স্যার আমি প্রিপারেশন শুরু করছি 5 দিন হয়েছে, আমি এর আগে কিছু করে নেই, আর 5 দিন পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আমি কি ভালো করতে পারবো? আমরা যদি তাকে হতাশ করি, আমরা বলি হ্যাঁ ঠিক আছে 5 দিন প্রিপারেশন নিছেন, একটু ভালো করে পড়েন, সমস্যা নেই, এখনো 5 দিন আছে। আমরা কখনো নিরাশার গল্প শুনি না, আশার গল্পই শুনি। এখনো 5 দিন সময় আছে, আপনি 5 দিন ভালো করে পড়েন। কেউ যখন 1 মাস আগে এসে যদি বলে স্যার আমি 1 মাস ধরে প্রিপারেশন নিলে কি টিকবো? হ্যাঁ টিকবেন, কেন টিকবেন না? আপনি 1 মাস ভালো করে পড়েন না। তো আমরা আসলে কাউকে কি বলবো নিরাশায় ফেলতে চাই না। আপনি যত আগে প্রিপারেশন নেন, যত পরে প্রিপারেশন নেন, আপনি ভালো করবেন এটা বলতে পারি। তবে হ্যাঁ, যারা আগে শুরু করবে, যারা পরে শুরু করবে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে যারা পরে শুরু করবে এরা যা জানে, যারা আগে শুরু করবে এরা থেকে একটু বেশি জানে, স্বাভাবিক, এরা থেকে একটু বেশি দক্ষ। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটাতে মোটামুটি সবচেয়ে জরুরি হচ্ছে আপনি কত বেশি পড়লেন সেটা জরুরি না, আপনি কতটুকু জানেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে আসলে জানতে হয় বেশি, প্রচুর টেকনিক্যাল হতে হয়, প্রচুর লজিক্যাল হতে হয়। আপনি না জেনে 24 ঘন্টা পড়াশোনা করলেও আসলে বিশ্ববিদ্যালয়ে টেকা সম্ভব না। এই জন্য আপনাদের আশেপাশে দেখবেন খুঁজতে অনেককে পাওয়া যাবে যাদের ডাবল জিপিএ 5, এসএসসি জিপিএ 5, এইচএসসি জিপিএ 5, অথবা যেটাকে আমরা গোল্ডেন জিপিএ 5 বলি, ডাবল গোল্ডেন জিপিএ 5, খুব ভালো স্কুল, খুব ভালো কলেজ থেকে পাস করছে, কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। এর কারণ কি? এর অনেক কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে সে প্রচুর পড়ছে, কোনো সমস্যা নেই, খুব ভালো স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, কিন্তু সে আসলে জানেই না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কেমন হবে। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কি জিনিস, কিভাবে পরীক্ষা হবে, কিরকম করে পড়া উচিত, কি কি টেকনিক গুলো অবলম্বন করা উচিত, এটা ভালো করে জানা। এটা না জানলে আপনি অনেক বেশি পড়েও আসলে রেজাল্ট আসবে না। যাই হোক, এগুলো ছিল আসলে সূচনা বক্তব্য টাইপের। একজন বলছে আমার হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন টুমোর এক্সামিনেশন, কিছু করার নেই। হ্যাঁ, ওয়ান নাইট প্রিপারেশন টুমোর এক্সামিনেশনটা আমরা বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করি, যারা পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি জানি না প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয় কিনা, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবদের মধ্যে এই কথাটা খুব প্রচলিত ছিল যে ওয়ান নাইট প্রিপারেশন টুমোর এক্সামিনেশন, মানে আগের দিন আমরা প্রিপারেশন খুব ভালো করে নিব, পরের দিন গিয়ে পরীক্ষা হলে কামাই ফেলবো। এটা বিশ্ববিদ্যালয়ে টিকার পরে আপনি যখন গ্র্যাজুয়েশন করতে যাবেন তখন এটা প্রযোজ্য। আচ্ছা স্যার, নিউজে একবার বলছিল যে জেএসসি 25%, আচ্ছা এই 25% 50% এগুলো এখনো নিশ্চিত না, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো সঠিক নির্দেশনা আসেনি। এইচএসসি পরীক্ষার শতভাগ মানে মন্ত্রণালয় থেকে যখন ফাইনাল ডিসিশন দিবে তখন আমরা বলতে পারবো কেমন হবে। এর আগ পর্যন্ত কোনো ধরনের প্রেডিকশন করা উচিত না, মানে এইচএসসি রেজাল্ট সম্পর্কে। তো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আসেন প্রথমে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমি কিছু পয়েন্ট আসলে নোট করছি, তো আমি জানি না এর বাইরে অনেক পয়েন্ট থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন জরুরি সেটা প্রথমে বললাম। এবার আসলে কেন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত কেন? অনেকে বলতে পারে স্যার আমার অনেক টাকা পয়সা আছে, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, তাহলে আমি কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব? অনেকে বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে। যাই হোক, প্রথমে একটু ঠিক করি যে কেন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হচ্ছে আমার কাছে মূলত সম্মানের। হ্যাঁ, আমি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলেই যে খুব ভালো স্টুডেন্ট ব্যাপারটা আসলে এরকম না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে আপনি ভালো একটা চাকরি পাবেন সেটাও আসলে বলা যায় না। বাংলাদেশের সমাজ বাস্তবতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইলে আমার একটা প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে আমার পরিবারের উপর যে আর্থিক যে বোঝাটা এটা কমে যায়। কেন? পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে যে টাকা খরচ হয় এটা আমরা নিজেদের মানে কি টিউশন করেও মোটামুটি এই খরচটা বিয়ার করতে পারি। গার্ডিয়ানের উপর আসলে আলাদা করে কোনো প্রভাব পড়ে না। কিন্তু আমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই, সেক্ষেত্রে আসলে গার্ডিয়ানকে পকেট থেকে অনেকগুলো টাকা খরচ করতে হয়, কয়েক লক্ষ টাকা, এটা আমরা সবাই জানি। তো প্রথম কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেতে চাই বা কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো, প্রথম কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অভিভাবকদের আসলে যে ফাইন্যান্সিয়াল বোঝাটা সেটা একটু কমানোর জন্য আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকা উচিত, চান্স পাওয়া উচিত, খুব ভালো করে পরীক্ষা দেওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ব্রড মাইন্ডেড জায়গা, মানে সেখানে আপনি অনেক বেশি পরিসরে আসলে মানুষের সাথে মিশতে পারবেন। সেখানে ধনী গরিব কোনো শ্রেণী নেই, সবাই সমান। এই যে ধনী গরিব শ্রেণী নেই, সবাই সমান, এই পরিস্থিতিতে পড়লে মোটামুটি আমাদের মাইন্ড বা আমাদের দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন হয়, বড় আকারে হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, আমি বলতেছি না যে অন্য বিশ্ববিদ্যালয়ে এটা করে না, অবশ্যই করে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত আমরা দেখি ধনী গরিব সব মানুষই মূলত ভর্তি হয়। তো সেই ক্ষেত্রে কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেকগুলো টাকা লাগে, আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গরিব শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তেমন যেতে পারে না। হ্যাঁ, তাদের জন্য আরেকটা অপশন খোলা থাকে এনইউ, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, মূল যে কারণটা সেটা হচ্ছে সেখানে আমাদের কি হয়,
আউটলুক বা দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পরিবর্তন হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে। তারপরে হচ্ছে অবশ্যই এটা স্ট্যাটাস তো আছে, হ্যাঁ আমি পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, চিটাগাং ইউনিভার্সিটি পড়ি, এরকম একটা হাইপ আসলে ক্রিয়েট হয়। তবে এটা কোনোভাবেই বলা উচিত না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে আমি খুব ভালো স্টুডেন্ট, ব্যাপারটা আসলে এরকম না। অনেকেই লাক ফেভার করে না বলেই পাবলিক ইউনিভার্সিটি হতে চান্স পায় না, কিন্তু সে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভালো করে ভালো রেজাল্ট নিয়ে পরবর্তীতে কিন্তু সে ভালো ভালো জবে ঢোকে। তো এটা কখনো মাথায় আনবেন না যে আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়েন অথবা ভর্তি হবেন বলেই অন্য ইউনিভার্সিটিগুলো খারাপ। কখনোই প্রাইভেট ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা করা যাবে না। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, কারণ আমরা দেখছি পাবলিক ইউনিভার্সিটি পড়া মানেই ভালো চাকরি বা ভালো লাইফস্টাইল আসলে ব্যাপারটা এরকম না। এটা কখনো করতে যাবেন না। আচ্ছা, কোনো প্রশ্ন আছে নাকি? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আসুন এরপরে আর কেন পাবলিক ইউনিভার্সিটি পড়া উচিত, পাবলিক ইউনিভার্সিটিতে আর কেন পড়া উচিত, মোটামুটি আমার কাছে আসলে ছোট্ট দুই একটা কারণ। হ্যাঁ, 4 বছর বা 6 বছর মোটামুটি একটু চিল করে থাকতে পারবো পাবলিক ইউনিভার্সিটিতে, এটাও মোটামুটি একটা কারণ। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি প্রচুর প্রেশার থাকে হয়তো, বা পাবলিক ইউনিভার্সিটি আমরা আসলে এত প্রেশার ফিল করি নাই কখনো, সেদিক থেকে আপনি হতে পারেন। আর স্বাভাবিক বাবা মায়ের আসলে একটা স্বপ্ন থাকে আপনাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পড়াবে, চিটাগাং ইউনিভার্সিটি পড়াবে, সবাই আমাকে বলবে যে আপনার ছেলেটা বা আপনার মেয়েটা কোথায় পড়ে। এই বাবা মায়ের সম্মানের জন্য আপনি চাইলে পাবলিক ইউনিভার্সিটি করতে পারেন। তাহলে এই ছোট্ট কয়েকটা পয়েন্ট, আমি আসলে অন্য পয়েন্টগুলোর কথা বললাম না, ছোট্ট কয়েকটা পয়েন্টের কথা বললাম যে পাবলিক ইউনিভার্সিটি আসলে কেন টেকা উচিত। আমি কিন্তু বলি নাই যে আপনি জীবনে ভালো জব টব করার জন্য পাবলিক ইউনিভার্সিটি টেকা উচিত। এক্সাম তো আনসার্টেন প্রিপারেশন এর ধৈর্য হারাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। ওকে, তাহলে কেন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, আশা করতেছি ছোট্ট দুই একটা পয়েন্ট থেকে আপনারা বের করে নেবেন কেন পরীক্ষা দিবেন। এবার আসেন পরীক্ষা দিতে গেলে আসলে কি দরকার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার এসএসসি এবং এইচএসসি জিপিএ দরকার, আর কিছুই দরকার নেই। আপনার একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি তে আপনি ন্যূনতম 3.50 নিচে পেলে বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি আপনি পরীক্ষা দিতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত, স্পেশালি ফর সায়েন্স এবং কমার্স। আর্টস অর্থাৎ মানবিক বিভাগের কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত মানবিক বিভাগে 3.5 এর নিচে পেলেও পরীক্ষা দেওয়া যায়। তবে গত বছরের যে সার্কুলার 2020 এর সার্কুলার অনুযায়ী 20 এর আগে কিন্তু দেওয়া যেত, 3 পেলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া যেত, 3.25 পেলেও পরীক্ষা দেওয়া যেত। তো 2020 এর সার্কুলার দেখে যদি আমরা বলি, সেটা হচ্ছে 3.50 ন্যূনতম জিপিএ, যেটা আমার বোর্ড এখন দেখা যাবে না, ন্যূনতম জিপিএ 3.50 এর নিচে পেলে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। এটা গেল কি লাগবে ন্যূনতম যোগ্যতা এসএসসি এবং এইচএসসি জিপিএ। তবে এই যে ন্যূনতম 3.50 এসএসসি থাকতে হবে, ন্যূনতম 3.50 এইচএসসি তে থাকতে হবে, তবে এটা যোগফল কিন্তু 7.50 হতে হবে। স্যার এটা কিভাবে সম্ভব? অর্থাৎ আপনার যে কোনো একটা জিপিএ 4 হতে হবে, একটা জিপিএ 3.50 হতে হবে, যেটার যোগফল 7.50। অথবা আপনার দুইটাতে ন্যূনতম 3.50 থাকতে হবে, দুইটার যোগফল অবশ্যই মিনিমাম 7.50 হলে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। তবে সায়েন্সের জন্য একটু বেশি প্রয়োজন আসলে। তারপরে হচ্ছে তাহলে এটা হচ্ছে ন্যূনতম জিপিএ কি লাগবে। আর জিপিএ এর ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা যেতে এখনো হয় নাই, এইচএসসি পরীক্ষা হলে এবং না হলে কি হবে সেটা পরে দেখা যাবে। আপনার এসএসসি যদি 3.50 এর উপরে থাকে তাহলে আপনি পাবলিক ইউনিভার্সিটিরও প্রিপারেশন শুরু করতে পারবেন। পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন কেন নেবেন, এটা আরেকটা সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে গেলে আমাদের প্রচুর বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকটা সাবজেক্টের খুঁটিনাটি যা আছে সেটা একটু ক্লিয়ার হয়, এগুলো যদি বুঝে পড়তে পারেন সেটা পরবর্তী জীবনে কাজে লাগবে। আপনি যদি কাউকে পড়াইতেও যান, বেসিক জানাটা জরুরি। আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, যেমন আমি যদি কমার্সের স্টুডেন্টের কথা বলি, আপনার এইচএসসি যে বেসিক জিনিসগুলো এগুলো যদি ক্লিয়ার না থাকে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে বিবিএ তে গিয়ে খুব আটকাবেন। হ্যাঁ, অনেকেই বলে স্যার অনেকে তো এইচএসসি সায়েন্স থেকে এসে বিবিএ তে ভালো করতেছে, ব্যাপারটা আসলে এত ঠিক না, উচিত নেই বা বলা। কারণ বেসিকটা আসলে না থাকলে আপনি যতই ভালো রেজাল্ট করেন, যতই ভালো সিজিপিএ থাকুক, কাজে আসবে না। বিশ্ববিদ্যালয়ে উঠে আসলে বেসিকটা জানতে হয়। আর তখন আসলে বেসিক শেখার কোনো সময় থাকে না, কেন তখন সবাই আসলে ম্যাচিউর। আপনি কারো কাছে গিয়ে প্রশ্ন করতে একটা লজ্জা বোধ করে অনেকে, তাই না? বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার প্রাইভেট পড়ে না, তো তখন আসলে বেসিক ক্লিয়ার করা তেমন সম্ভব না। তো এই জন্য আপনারা যারা মানে এই এডমিশন টেস্টের প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আপনাদের একটু বেসিক অংশটা ক্লিয়ার হবে, যেটা বিশ্ববিদ্যালয়ের জীবনে কি আপনার খুব কাজে দিবে। যেমন আমি একটু বলি যে আমার কিন্তু এসএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি এইচএসসি ব্যাকগ্রাউন্ড কমার্স, এইচএসসিটা ভালো করে পড়ে আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে দেখছি ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে বিবিএ যে সাবজেক্টগুলো পড়তে গেছি প্রত্যেকটা সাবজেক্ট আমার ইন্টারমিডিয়েট লেভেলের বেসিকগুলো কিন্তু প্রয়োজন হয়েছে। তো ইন্টারমিডিয়েট লেভেলের বেসিকগুলো যারা বিবিএ তে পড়ে তারা হয়তো আমার সাথে কথা মিলাতে পারবে। এখানে তো অনেকে দেখতেছে যে বিবিএ এর বিভিন্ন সাবজেক্টের সাথে আসলে ইন্টার লেভেলের অনেকটা মিল আছে। আমরা বিবিএ তে ইকোনমিক্স পড়ি, তো ইকোনমিক্স ইন্টারও আছে। আমরা বিবিএ তে অ্যাকাউন্টিং পড়ি,
ইন্টার অ্যাকাউন্টিং আছে, আমরা বিবিতে ফিনান্স করি, ইন্টারও ফিনান্স আছে। তো ইন্টারের অনেকগুলো সাবজেক্ট আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক সহযোগিতা করে, বেসিক অংশটা। এবং ফিনান্স সাবজেক্টটা তো সবচেয়ে বেশি সহযোগিতা করে আসলে, অ্যাকাউন্টিং এবং ফিনান্সের দুইটা। তো যাই হোক, এটা হচ্ছে কেন আপনি এইচএসসি লেভেলটা বা এডমিশন লেভেলটা ভালো করে করবেন, এডমিশন টেস্টের সময়টা। তাহলে জিপিএ গেল, মিনিমাম জিপিএ কত লাগবে। তারপর আমি যদি একটু আলোচনা করি আপনাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়া উচিত, এরপর লাস্টে আলোচনা করব পরীক্ষায় কি কি আসবে সেগুলো পরে। বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়া উচিত, কোচিং করা উচিত কিনা, কোচিং করলে কিভাবে করব, বই কতগুলো কিনবো, কত ঘন্টা পড়ব। প্রথমে আসি, খুব কমন একটা প্রশ্ন, আজকে অবশ্যই এখনো কেউ জানতে চাইছে কিনা আমি জানি না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমরা সাধারণত কি করি, তার পাবলিক ইউনিভার্সিটির মার্ক বিবেচনা করে সিলেক্ট করে থাকে। আচ্ছা, এটা একটু শুনবো। ওকে, খেয়াল করেন। তো যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে পড়ার সময় অনেকেই প্রশ্ন করে বড় ভাই বোনদের, মানে সিনিয়র ভাই বোনদের, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করছেন বা করবেন, সেটা হচ্ছে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে টিকার জন্য কত ঘন্টা পড়া উচিত। আমরা দেখতাম যে কেউ যদি ফার্স্ট বা সেকেন্ড হয় আগের বছরে, তাকে আমরা পরের বছর সবাইকে ধরি, ভাই আপনি কয় ঘন্টা পড়ছিলেন, আপনি কতক্ষণ পড়ছিলেন, কিভাবে পড়ছিলেন, আপনি কি ওয়াশরুমে গিয়েও পড়ছেন, মানে ওয়াশরুমে যাওয়ার সময় কি বইটা নিয়ে গেছেন। এই ধরনের নানা কথাবার্তা আসলে এডমিশন টেস্টের কোচিংগুলোর সাথে জড়িত বা এডমিশন প্রোগ্রামে এসে আমরা শুনি যে আমাদেরকে 24 ঘন্টা পড়তে হবে, যদি সম্ভব হয় 72 ঘন্টাও পড়তে হবে। তো আসলে কত ঘন্টা পড়া উচিত, উত্তর হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে। আমার ক্যাপাসিটি যদি হয় যে আজকে একটা পড়া নির্দিষ্ট একটা টপিকস আমি আধা ঘন্টায় শেষ করতে পারবো, তাহলে আমি কেন আসলে 10 ঘন্টা পড়বো। একটা নির্দিষ্ট টপিকস আছে আমাকে শেষ করতে হবে, বা একটা বইয়ে ধরেন একটা চ্যাপ্টার শেষ করতে হবে, এই চ্যাপ্টারটা আমার লাগে 2 ঘন্টা, তাহলে আমি কেন এই চ্যাপ্টারটা নিয়ে 10 ঘন্টা বসে থাকবো। আমার মাথায় তো গোবর নাই, আমার মাথায় যতটুকু সম্ভব আমার 2 ঘন্টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমি অযথা পরবর্তী সময়ে বসে থাকবো না, তাই না, আমি 2 ঘন্টা পড়লে না। কিন্তু আরেকটা স্টুডেন্ট এই একই চ্যাপ্টারটা আধা ঘন্টায় শেষ করতে পারে, তাহলে সে আধা ঘন্টাই পড়বে। বাট আরেকজন সে একটু স্লো, সে চ্যাপ্টারটা বুঝতে বুঝতে তার একটু সময় লাগে, সে পুরোটি জেনে পড়ে, তার পড়তে হয়তো 5 ঘন্টা সময় লাগবে, সে 5 ঘন্টাই পড়বে। তো কতক্ষণ পড়বেন সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, আপনার নিজের ক্যাপাসিটি অনুযায়ী ঠিক করবেন আপনি কত ঘন্টা পড়বেন। আপনি ঠিক করবেন আমাকে এই টপিকসটা পড়তে হবে, টপিকসটার জন্য যতক্ষণ সময় লাগে আপনি ততক্ষণ পড়েন। সেটা যদি 10 ঘন্টা হয় 10 ঘন্টা, সেটা যদি 20 ঘন্টা হয় 20 ঘন্টা, সেটা যদি 1 ঘন্টা হয় 1 ঘন্টা। দয়া করে কখনো ঘন্টা মেপে পড়ালেখা করেন না, তখন এটা আসলে অনেকটা অভিভাবকদেরকে দেখায় পড়ার টেবিলে বসে, হ্যাঁ আমি 10 ঘন্টা পড়ছি, 15 ঘন্টা পড়ছি। পরে আপনার অভিভাবকরা অন্যদের কাছে বলে আমার ছেলেটা বা আমার মেয়েটা 10 ঘন্টা করে পড়ছে, 15 ঘন্টা করে পড়ছে, 20 ঘন্টা করে পড়ছে, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। এইগুলো পুরো একটা ফালতু কথাবার্তা। তো এগুলোকে করতে যাবে না। বেশি পড়লে পণ্ডিত হওয়া যায়, বেশি পড়লে পাগল হওয়া যায়, বিশ্ববিদ্যালয়ে টেকা যায় না। তো অতিমাত্রায় পড়ার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়বেন। স্যার আমি 2020 এর জেনারেল, আচ্ছা আমাদের একটু মোটিভেশন দরকার ছিল। ঠিক আছে, সি ইউনিটের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে একটু পরে বলবো, আমি আগে আসলে পড়ার সময়টাগুলো ঠিক করি। তাহলে পড়ার সময় কতক্ষণ পড়বেন আপনি, উত্তর হচ্ছে যতক্ষণ আপনার প্রয়োজন। আপনি সিলেবাসটা ঠিক করবেন, কি কি পড়া উচিত সেটা ঠিক করবেন, তারপর ওটা দিয়ে বসবেন, যতক্ষণ পড়তে হয় আপনি পড়বেন। ঠিক আছে, এরপরে আসি কি কি বই পড়া উচিত। প্রত্যেকটা সাবজেক্টে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসে সমস্যাটা কি হয়, খুব মানে এই সমস্যাটা আমি গত 10 বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে যেহেতু জড়িত, বা বিশ্ববিদ্যালয় প্রোগ্রামটা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সাথে যেহেতু জড়িত, আমার এই ক্ষুদ্র কয়েক বছর আমি যা দেখছি সেটা হচ্ছে স্টুডেন্টরা যে কারণে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তিকে সবচেয়ে বেশি ভয় পায়, তার অন্যতম কারণ হচ্ছে প্রচুর বই কিনে তারা প্রচুর লেকচার শিট কালেক্ট করে, প্রচুর এক্সাম পেপার কালেক্ট করে, মানে বিভিন্ন কোচিং এর প্রশ্ন কালেক্ট করে। এই তিনটা কাজ করতে গিয়ে স্টুডেন্ট আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাকে প্রচুর ভয় পায়। তো প্রথমে আসলে আপনার কি করা উচিত, এরকম করা উচিত তো হচ্ছে না স্যার, এই যে বিভিন্ন কোচিং এর লেকচার শিটের পেছনে দৌড়ানো, প্রচুর বইয়ের পেছনে দৌড়ানো, প্রচুর কোশ্চেন ব্যাংক কেনা, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। এগুলো থেকে বিরত থাকলে দুটা ফায়দা, একটা হচ্ছে আমার ভয় কমে যাবে। দেখবেন আমি পার্সোনালি একটু ফাঁকিবাজ মানুষ, কম পড়তে পছন্দ করি, কম বই পছন্দ করি, প্রচুর বই আমার পড়ার টেবিলে থাকলে আমার পড়া হয় না। এবং আমি যাদেরকে পড়াই বা আমার সাথে যতজন, আমি কোথাও যদি টিউশন করতে যাই, কোনো একটা স্টুডেন্ট যদি পার্সোনালি পড়াতে যাই, প্রথম কাজ হয়তো অনেকে শুনবে আমার, কেউ তাকে রিপ্লাই করিয়েন, আমি পার্সোনালি যখন কাউকে পড়াতে যাই, বাসায় হয়তো পড়াতে গেছি তাকে, প্রথম দিনই আমি যে কাজটা করি সেটা হচ্ছে তার টেবিল থেকে আমি বই কমাই ফেলি। কারণ এই বইগুলো দেখলেই তার ভয় লাগে যে ভাই এত বই পড়তে হবে। অনেকে ভাব দেখানোর জন্য টেবিলে প্রচুর বই রেখে দেয়, অনেক বই পড়ি আমি আসলে। আপনার ভাব দেখানো দিচ্ছেন, আপনার একটা ভার্সিটি টিকা উচিত, তো আপনার ভাব দেখানোর কি আছে। তো এই জন্য পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষার আগে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি বইয়ের সংখ্যাটা কমাবেন, আপনি লেকচার শিটের সংখ্যা কমাবেন। তো এডমিশনের সময় হয়তো আপনি লেকচার শিট করবেন অথবা আপনি বই পড়বেন, যে কোনো একটা আপনি ঠিক করেন কোনটা।
কোচিং গুলো যে লেকচার শিট দিচ্ছে বা আমরা যখন লেকচার শিট দিই, এটা মানে হচ্ছে ওই সাবজেক্টটা বইটা আমার কাছে পূর্ণাঙ্গ না। মানে লেকচার শিট কখনো আসলে পূর্ণাঙ্গ হয় না, এটা খুব স্বাভাবিক কথাবার্তা। সো আপনি লেকচার শিট থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি বইয়ের প্রতি জোর দেবেন। হয়তো লেকচার শিট হয়তো বই, তাহলে যদি এরকম হয় তাহলে আপনি বই চুজ করেন। একই সাথে লেকচার শিট আর বই পড়ার মানে হচ্ছে হয়তো লেকচার শিট কমপ্লিট না অথবা বই কমপ্লিট না, যে কোনো একটা কিন্তু কমপ্লিট, এটা আপনি স্বীকার করতেছেন। তো আপনি কেন তাহলে দুটো জিনিস পড়বেন? আপনি কমপ্লিট একটা জিনিস পড়েন। এই জন্য আপনার প্রথম দায়িত্ব, আপনি সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, আপনার প্রথম দায়িত্ব বাজার থেকে খুব ভালো করে সময় নিয়ে কালকে সকালবেলা গিয়ে বই কেনার প্রয়োজন নেই। আপনি মানবিকের স্টুডেন্ট হন, আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি কমার্সের স্টুডেন্ট, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে একটু নিজে অ্যানালাইসিস করা, কারণ আপনারা লং টাইম এইচএসসি করতেছেন, তো আপনাদের মোটামুটি এটার ক্যাপাসিটি ভালো হয়ে গেছে, আপনারা এখন অনেক কিছু বোঝেন, এইচএসসির টপিকসগুলো মোটামুটি খুব ভালো করে জানেন। তো আপনি বাজার থেকে একটু বইগুলো যাচাই করেন, কোন বইটা মোটামুটি আপনার কাছে ভালো লাগছে, প্রেজেন্টেশনটা ভালো লাগতেছে, ওরকম একটা বই কেনেন। কারো কথায় অযথা বই কিনেন না। আমরা অন্যের কথা সবসময় বইয়ের টাল বানায় ফেলি। ধরেন আপনি একজন ফার্স্ট হয়েছে, যে তাকে যদি বলেন তুমি কোন বইটা পড়ছো, সে আপনাকে 4-5টা বই লিস্ট ধরা দিবে, এক একটা সাবজেক্টে 4-5টা, মানে এমন একটা ভাব মনে হচ্ছে 4-5টা বই পড়ে আসলে অফিসে দিচ্ছে। পুরো মিথ্যা কথা, সে হয়তো একটা বই পড়ছে, কিন্তু অন্য বইগুলো দেখে হয়তো প্র্যাকটিস করছে, কিন্তু আপনাকে লেখা সব বলছে হ্যাঁ আমি 4টা বই পড়ছি। এগুলো ভাই ফার্স্ট হলে সেকেন্ড হলে এরকম অনেকে বলে দেয় আর কি। যাই হোক, তো এরকম অনেক বই আসলে কেনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা কি করবেন, প্রত্যেকটা সাবজেক্টে ধরেন বাংলা, হ্যাঁ, তো বাংলার জন্য আপনি একটা বই কিনতে চাচ্ছেন, তাহলে আপনি এমন একটা বই একটু তুলনা করে কেনেন, বাজারে গেলেন সবগুলো বই একটু সামনে নেন, নিয়ে একটু দেখেন না কোন প্রেজেন্টেশন আপনার কাছে ভালো লাগছে, একটা বই কেনেন যেটা মোটামুটি সবকিছু পাবেন। আচ্ছা, ইংরেজিতেও ঠিক সেম, ইংরেজি আপনারা প্রচুর বই কিনেন, টোফেল কিনেন 3টা, ক্লিভস, ব্যারন্স, পিটারসন, এরপরে ওই অ্যাপেক্স ইংলিশ কম্পিটিটিভ এক্সাম নামে একটা বই আছে, তারপর যে মাস্টার্স নামে একটা বই আছে, অনেক বই, এই বইয়ের কোনো শেষ নেই আসলে। এরপরে আরো বই তো আছে, এই কোচিং টোচিং বইগুলো আছে। তো এই দেখেন 8-10টা বই কিনে ফেলেন, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যেমন 20 ব্যাচ শুনতেছেন আমার কথা, আপনারা যতগুলো বই কিনছেন আসলে কি কোনো বই আপনি পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারছেন? এই যে অনেকগুলো বই যারা যারা কিনছেন, আপনি একটা সাবজেক্টে একটা বই শেষ করতে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে আপনি এতগুলো বই কিনবেন কেন? তো বই কেনার আগে চিন্তা করবেন আমার কি বইগুলো কেনার মানে কেনার পর শেষ করার মতো সময় আছে, বা আমি কি আসলেই শেষ করতে পারবো, আমার কি এত ক্যাপাসিটি আছে, যদি না থাকে আমি এত বই কিনবো। সোজা কথা, আমার একটা সাবজেক্টের জন্য একটা করে বই আমি কালেক্ট করবো প্রথমে, এগুলো শেষ করতে পারলে পরে আপনি আরো বই কেনেন, আমার আপত্তি নেই। তাহলে বইয়ের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্কতা, পড়ার সময়ের ব্যাপারে একটা বলছি, আর একটা বইয়ের ব্যাপারে, এগুলো একটা প্রোপাগান্ডার মতো এডমিশন কোচিং এ। তো দয়া করে একটু বই কম কিনবেন। আর আপনি যখন বই কিনে ফেলছেন, মানে প্রত্যেক সাবজেক্টে একটা বই ফিক্স করে ফেলছেন, তখন আপনি লেকচার শিটের দিকে যাবেন না, আপনি বইগুলোই ভালো করে পড়বেন। স্যার জেনারেল নলেজে স্কিল কিভাবে বাড়ানো যায় আগে থেকে আছে, এটা সম্বন্ধে একটু বলবেন, এই প্রশ্নটা একটু পরে অ্যানসার দিই। স্যার পাবলিক ইউনিভার্সিটি এডমিশন এক্সামে কি এত থেকে এত র‍্যাঙ্কের মধ্যে আসা প্রয়োজন, ওই র‍্যাঙ্কের বাইরে গেলে স্টুডেন্ট ইউনিভার্সিটি আছে? ঠিক আছে, ঠিক আছে। প্রথমে যেটা, তাহলে বইয়ের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। বইয়ের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, তবে কোন বই পড়বেন সেটা আমি ঠিক করব না, সেটা পরে দেখা যাবে, সেটা পরে হয়তো সাজেশন দিব। তাহলে বই কম কিনবেন, বইয়ের ব্যাপারে আমার সতর্কতা হচ্ছে এটা। পড়ার সময়ের ব্যাপারে সতর্কতা হচ্ছে কে কত ঘন্টা পড়লো তাদেরকে ফলো না করে নিজেকে ফলো করেন। আরেকটা ব্যাপার সবচেয়ে বেশি জরুরি, গত বছর কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, এগুলো আপনার জন্য কখনো উদাহরণ না। কারণ যে ফার্স্ট হয়েছে আপনি হয়তো তার থেকেও ভালো রেজাল্ট করতে পারবেন। স্যার ফার্স্ট থেকেও ভালো রেজাল্ট করা যায়? জি ভাই, করা যায়। ফার্স্ট থেকে ভালো রেজাল্ট কিভাবে করা যায়? যে ফার্স্ট হয়েছে, ধরেন ও পাইছে 100, পরীক্ষা হয়েছে সাপোজ 150, ও 100 পেয়ে ফার্স্ট হয়েছে, তো আপনি কি 120 পেতে পারেন না? আপনি তো রেকর্ড ব্রেক করতে পারেন, খুব স্বাভাবিক। তো গত বছর কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হলো, তার লাইফস্টাইল নিয়ে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করার দরকার নেই। আপনি আপনি সেভাবে প্রিপারেশন নেন। আপনি সকালবেলা পড়তে ভালো লাগে, তাহলে আপনি সকালবেলায় পড়েন। যে গত বছর ফার্স্ট হয়েছে, ও রাত্রেবেলা পড়তে ভালো লাগে, আপনি ওকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। বকের মতো অন্যকে অনুসরণ করবেন না। বক বা কাকের মতো, সম্ভবত কাক বলে হ্যাঁ সরি কাক, কাক অন্যকে অনুসরণ করতে গিয়ে নিজের হাঁটা ভুলে যাওয়ার সময়। তো আপনি ভাই কাকের মতো হইেন না, আপনার কাজ হচ্ছে আপনি নিজেকে অনুসরণ করেন, অন্যকে না। অন্যজন কত ঘন্টা পড়লো, অন্যজন কোন কোন বই পড়লো, অন্যজন কোন টাইমে পড়লো, এগুলো আপনার প্রয়োজন নেই। আপনি হ্যাঁ তার থেকে পরামর্শ নিতে পারেন কি কি আসবে বা কিভাবে পড়া উচিত, কিন্তু তাকে হুবহু আসলে কি করতে যাবেন না, অনুসরণ বা অনুকরণ করতে যাবেন না। আপনি স্বতন্ত্র একজন ব্যক্তি, আপনার একটা নির্দিষ্ট স্বকীয়তা আছে। যেমন অনেকে রাত্রেবেলা পড়তে ভালো লাগে, রাত জেগে পড়তে ভালো লাগে, এবং সে রাত জেগে পড়লে খুব তার পড়া খুব ভালো মুখস্থ হয় বা পড়া সে ভালো বুঝতে পারে। যেমন আমি রাত্রেবেলা বসে বসে আমার আসলে বিভিন্ন বইয়ের কাজগুলো রাত্রেবেলা করা ছাড়া আমি কখনো দিনে পারি না। দিনে যতই বসি বইয়ের সমস্যা হবে, কিন্তু রাত্রেবেলা বসলে সেই কাজগুলো আমার ভালো হয়। কিন্তু অন্যজন কিন্তু সকালবেলা ভালো লাগে তার। তো কারো সকালবেলা ভালো লাগে, কারো রাত জেগে কাজ করতে ভালো লাগে, কেউ আবার সন্ধ্যায় পড়তে পছন্দ করে, অনেকে আবার সন্ধ্যায় একটু ঘুমাইতে চায়। সো আপনার যখন ঘুম আসবে আপনি ঘুমান, যখন পড়তে ইচ্ছে করবে ঠিক তখনই পড়তে বসেন। পড়াটা একটা মজার বিষয়, এটাকে যদি মজা হিসেবে নিতে পারেন তাহলে আপনার ভালো লাগবে।
তাহলে পড়ার সময় গেল, বই গেল, কোচিং এর ব্যাপারে কথাবার্তা। কোচিং করবেন কিনা? হ্যাঁ, কোচিং করবেন, কোনো সমস্যা নেই। কোচিং গুলোতে যাওয়ার আগে আপনার প্রথম কথা হচ্ছে আপনি কোচিং এ কেন যাবেন সেটা ঠিক করতে হবে। প্রচুর কোচিং আছে, আপনি যে কোনো কোচিং এ ভর্তি হন, কোনো সমস্যা নেই। তবে প্রথম কথা হচ্ছে আপনি কোচিং এ যাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে কোচিংটা হচ্ছে আমার গাইডলাইন। ধরেন ফরহাদ স্যার একটা কোচিং চালায়, ফরহাদ একাডেমি, হ্যাঁ? তো আপনি ফরহাদ একাডেমিতে ভর্তি হবেন, ভর্তি হলেই কি আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন? ব্যাপারটা আসলে এরকম না। কোচিং আপনাকে দিক নির্দেশনা দিবে। বাংলাদেশের সবগুলো কোচিং এ ভালো। কোন কোচিং খারাপ না। আমি কোন কোচিং এর বিরুদ্ধে না। সবগুলো কোচিং ভালো। আপনি যে কোনো কোচিং এ ভর্তি হন, কোন সমস্যা নেই। তবে কথা হচ্ছে কোচিং এ আপনি কেন যাচ্ছেন উদ্দেশ্যটা ঠিক করতে হবে। কোচিং এ আপনি যাচ্ছেন মূলত একটা দিক নির্দেশনার জন্য। কোচিং আপনাকে বিশ্ববিদ্যালয়ে টিকাবে না। আপনি দেখেন যে কোনো কোচিং এ জিজ্ঞেস করেন আপনি কি আমাকে টিকাবেন? সে কিন্তু বলে না আমি আপনাকে টিকাবো। সে বলবে আমরা নির্দেশনা দিব। আমরা দিক নির্দেশনা দিই। আমরা যারা কোচিং গুলো করি বা কোচিং এ পড়াই বা কোচিং চালাই, সবাই আমরা আপনাকে দিক নির্দেশনা দিব। আপনাকে কখনোই আমরা টিকাবো না। টিকার দায়িত্ব ভাই আপনার, পড়ার দায়িত্ব আপনার। আপনার পড়া আমরা পড়ে দিব না। তো কোন কোচিং এ যাবেন এটা আপনার ব্যাপার। আপনার সুবিধা মতো যেখানে ভালো লাগে আপনি সেখানে ভর্তি হন। কোনো সমস্যা নেই। তবে আপনি নিজের পড়াটা আসলে দিন শেষে নিজেকেই করতে হবে। ঠিক আছে? আর হচ্ছে সঠিক একটা গাইডলাইন লাগবে। বিশ্ববিদ্যালয়ে টিকার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পারফেক্ট গাইডলাইন। মানে কোন কোন ওয়েতে গেলে আপনি আসলে ভালো করতে পারবেন। তো এখন অবশ্য ফেসবুকে প্রচুর গাইডলাইন পাওয়া যায়। গাইডলাইনের মধ্যে আবার গাইডলাইন থাকে। তো একটু সমস্যা ফেসবুকের ব্যাপারে আমার কিছু নেগেটিভ মন্তব্য আছে, হয়তো অনেকে মন খারাপ করতে পারে। ফেসবুকে অযথা প্রচুর গ্রুপ খোলা হয়, রোড টু পাবলিক, ড্রিম টু কি জানি, পাবলিক ইউনিভার্সিটির পথ, পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা লাল বাস দিয়ে দেয়, আবার লাল বাস বিভিন্ন নামে অনেক গ্রুপ আছে। ভাই আমি পার্সোনালি এই গ্রুপগুলোর বিপক্ষে, কারণ এই গ্রুপগুলোতে যতটা না আপনাদের স্বপ্ন দেখানো হয় তার থেকে বেশি আপনার সময় নষ্ট করা হয়। তো সেক্ষেত্রে আপনি আসলে নিজে পড়েন, এইসব গ্রুপ টুপের পাল্লায় পড়িয়ে না, তাহলে ঝামেলা করে যাবেন। সম্পূর্ণ নিজে একটু ভালো করে মনোযোগ দিয়ে মাথাটাকে একটু কাজে লাগান। আপনি যদি সারাক্ষণ ফেসবুকেই পড়ে থাকেন বিভিন্ন গ্রুপে, তাহলে আপনি নিজে পড়াশোনা করবেন কখন? এই জন্য ফেসবুক চালান। আমি কাউকে ফেসবুক চালাতে কখনো আসলে মানা করিনি। আমার কোচিং ক্যারিয়ার এই পর্যন্ত আমি কোনোদিন বলে নেই ফেসবুক চালালে আপনি ইউনিভার্সিটি না, ফেসবুক চালাবেন, কোনো সমস্যা নেই। তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট আপনি নিজেকে কন্ট্রোল করে ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, যা ইচ্ছা চালান, কোনো সমস্যা নেই। কোনো জিনিস বন্ধ করার দরকার নেই। ডিভাইস আপনি বন্ধ করে দিতে পারেন। আপনি কোনো জিনিসের সাথে তাল মেলান। কিন্তু আপনি ধরেন অনেকে বাসার ডিসপ্লে অফ করে দেয়। কেন? আমার বাসার ডিসপ্লে অফ করে দিলে আমি নিউজ দেখতে পাবো না। নিউজ দেখতে না পারলে আমি জিজ্ঞাসা খারাপ করবো। স্বাভাবিক। তো আমি কেন নিউজ দেখে দিব? আমরা আগে শুনতাম বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জায়গায় পড়াতে গেলে শুনতাম যে বিশ্ববিদ্যালয়ে টিকতে হলে আপনাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিতে হবে। কিন্তু এখন আর কেউ বলে না যে ফেসবুক বন্ধ করে। কারণ স্যাররা এখন কেন বলে না? এখন ভাই সবাই অনলাইন ক্লাস করতেছে। কারণ আপনি যদি ফেসবুক বন্ধই করে দেন, অনলাইনে ক্লাস দেখবেন কিভাবে? তা আমি আমার কোচিং ক্যারিয়ার আজ পর্যন্ত কখনো বলি নাই যে ফেসবুক বন্ধ করে দিতে হবে। ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, সবই চালান। তবে নিজেকে কন্ট্রোল করে যতটুকু সম্ভব ততটুকু চালান, এর থেকে বেশি না। তাহলে ডিভাইসের ক্ষেত্রে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। বইয়ের কথা বললাম, কোচিং এর কথা বললাম, পড়ার সময়ের কথা বললাম। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আপনাকে একটা টার্গেট সেট করতে হবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছেন। অনেকগুলো কারণ থাকে, যেমন ধরেন যারা চট্টগ্রামে থাকে তাদের অনেকেরই টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি না। ঢাকার স্টুডেন্টরা শুনলে অবাক হবে, বা অন্য জেলার স্টুডেন্টরা কিন্তু এটা শুনলে একটু অবাক হয়। চিটাগংয়ের অনেক স্টুডেন্ট আছে যাদের, আমি অনেকজনকে চিনি, বন্ধু বান্ধবকে চিনি, যারা একটা ফর্ম তুলছে তাদের পরীক্ষার সময়, একটা ফর্ম, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট, হ্যাঁ, এরকম অনেক বন্ধু বান্ধব আছে আমার। তো কেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কেন ফর্ম টানে না? অনেকগুলো কারণ থাকতে পারে। তার পরিবার চিটাগংয়ে থাকে, পরিবার চাই সিলেটে চিটাগংয়ে পড়ুক, সে চিন্তা করে এখানে থাকলে আমি আমার ফ্যামিলির কাছে থাকতে পারবো, বা এখানে আমার পড়ায় একটু ভালো মন বসবে, এরকম অনেক কারণে। রাজশাহীর অনেক স্টুডেন্ট শুধু রাজশাহী ইউনিভার্সিটি পড়তে চায়, আবার চিটাগংয়ের অনেক স্টুডেন্ট শুধু চিটাগং ইউনিভার্সিটি পড়তে চায়, কুমিল্লার অনেক স্টুডেন্ট শুধু কুমিল্লা ইউনিভার্সিটি পড়তে চায়। আপনি প্রথমে একটা টার্গেট সেট করবেন আপনার কোন ইউনিভার্সিটি ভর্তি হইতে হবে, বা আপনি কোন ইউনিভার্সিটি ভর্তি হবেন, এটাকে ঠিক করবেন। এটা যে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন ইউনিভার্সিটি ভর্তি হবেন, কারো কথায় কারো প্রভাবে, যেমন ধরেন যে ছেলেটা ঢাকায় থাকার কোনো ব্যবস্থা নাই, যে ছেলেটা ঢাকায় ভালো সুবিধা নেই, সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইল। এখন সে মনে মনে চাচ্ছে চিটাগং ইউনিভার্সিটি ভর্তি হইতে, কিন্তু আমরা তাকে মোটিভেট করলাম ঢাকা ইউনিভার্সিটি। প্রশ্ন হচ্ছে পরের দিন থেকে তো ওকে আমি চালাবো না, তো ওকে আমি ডাইভার্ট করার কোনো প্রয়োজন নেই। যে যার বাস্তবিক অবস্থা বিবেচনা করে যে ইউনিভার্সিটি আপনার জন্য ভালো মনে হয় আপনি ইউনিভার্সিটি ভর্তি হন ভাই। কারো দ্বারা প্রভাবিত হবেন না। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইলে আপনি অনেক কিছু, বা চিটাগং ইউনিভার্সিটি ভর্তি হইলে আপনি অনেক কিছু, কুমিল্লাতে পড়লে আপনি কিছু না, ব্যাপারটা এরকম না। সব পাবলিক ইউনিভার্সিটির অবস্থা সেম। তো এখন আর আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির অবস্থা নেই, সব ইউনিভার্সিটির অবস্থাই এক। ওকে, তাহলে কোন ইউনিভার্সিটি ভর্তি হতে চাচ্ছেন এটা প্রথমে ঠিক করেন। তারপর ঠিক করেন কোন ইউনিটে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন। আপনি কমার্সের স্টুডেন্ট, আপনি কি কমার্সে থাকবেন, না আপনি আর্টসে চলে যাবেন? মানে ধরেন আপনি ইকোনমিক্সে ভর্তি হবেন, আপনি সাংবাদিকতায় ভর্তি হবেন, না আপনি আইন বিভাগে ভর্তি হবেন, কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন? আপনি আগে একটা টার্গেট সেট করেন। তাহলে সুবিধা হচ্ছে কি, পড়ালেখাটা করতে সুবিধা হয়।
ধরেন যে স্টুডেন্ট চিন্তা আমি বিবিএ তেই পড়বো, সে ঠিক করবে ঠিক আছে আমি কমার্সের সাবজেক্টগুলো একটু ভালো করে পড়বো, তাহলে নাম্বারটা আসে। কিন্তু যে স্টুডেন্ট চিন্তা করলো আমি কমার্সে পড়ে ঠিকই, কিন্তু আমার জিপিএ একটু কম, আমি কমার্সে রাখবো না, আমি একটু অন্য ইউনিটগুলোতে চেষ্টা করবো বেশি করে, তাহলে সে সাধারণ জ্ঞান বা ম্যাথ, আইকিউ এগুলো একটু বেশি করে পড়বে, কারণ এগুলো তার দরকার হবে। এই জন্য টার্গেট সেট করেন আপনি কোন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে কোন ইউনিটে আপনি চান্স পেতে চাচ্ছেন। এরপরে হচ্ছে আমি ইউনিভার্সিটি টিকতে চাই, ভালো কথা। তো টিকতে চাইলে আমরা খুব কমন একটা কথা শুনি যে পাবলিক ইউনিভার্সিটিতে অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়, যেমন এই বছর শুনবেন ঢাকা ইউনিভার্সিটিতে কয়েক লাখ পরীক্ষা দিবে, আমি কিভাবে চান্স পাবো, এই ধারণাটা মোটামুটি 20 ব্যাচের অনেকেরই আছে। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটি বলেন, চিট ইউনিভার্সিটি বলেন, কোন ইউনিভার্সিটিতেই একটি সিউনিটের কথা বলি, গত বছর 50,000 আবেদন হয়নি, 30,000 আবেদনও পড়েনি। সিউনিটের কথা যদি বলি, সাপোজ 30,000 আবেদন পড়েনি, তো 30,000 আবেদনও পড়েনি, অথচ আপনি বলতেছেন আল্লাহ কয়েক লাখ পরীক্ষার্থী, আমি কিভাবে চান্স পাবো? আচ্ছা ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কি জানি এটার নাম 1 লাখ পরীক্ষা দিবে, 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে সিউনিটে। তো সমস্যাটা কোথায়? স্যার 1 লাখ পরীক্ষা দিব, আমি কি টিকবো? ভাই আপনাকে কি ঢাকা ইউনিভার্সিটির ভিসি বলবে যে যাও বাবা অথবা যাও মা পল্টন ময়দানে গিয়ে 1 লাখ স্টুডেন্টের সাথে তুমি মারামারি করবা, তোমরা যারা জীবিত থাকবা তাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করাবো, আর যারা মরে যাবা তারা তো বাদ, অথবা যারা হেরে যাবা তাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করাবো না, এরকম কথা কি বলবে? নিশ্চয়ই না, তাই না? তাহলে আপনি যে 1 লাখ স্টুডেন্টের কথা শুনে ভয় পেয়েছেন, 1 লাখ স্টুডেন্ট কি আপনার খাতায় লিখবে? না। তাহলে কি হবে? 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে কি আপনার খাতা বাতিল হয়ে যাবে? তাও না। তাহলে কি? আপনার পরীক্ষাটা আপনি দিবেন, আপনার খাতায় যদি থাকে আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবেন, আপনি যদি ভালো নাম্বার পান আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবেন। আপনি ভালো নাম্বার পেলেন না, দোষ দিলেন আমার কপালের দোষ, আমার ভাগ্যে ছিল না, 1 লাখ পরীক্ষার্থী এই জন্য আমি টিকি নাই, এইগুলো হচ্ছে মানুষের 3 নম্বর হাত অর্থাৎ অজুহাত। যারা সফল হতে পারে না, যারা ব্যর্থ হয়, তারাই আসলে এই উদাহরণগুলো বেশি দেয়। দেখবেন আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করেন তুমি টিকো নাই কেন, সে বলবে হ্যাঁ অনেক বেশি পরীক্ষার্থী ছিল আমাদের সময়। আরে ভাই অনেক বেশি পরীক্ষার্থী থাকলে আপনার সমস্যাটা কোথায়? আপনার খাতায় ছিল না বলে আপনি টিকেন নেই, খুব সহজই কোয়েশ্চেন। আচ্ছা আমার খাতায় যদি 100 নম্বর পরীক্ষা, আমি 60 এর অ্যান্সার করে আসছি, আরেকজন 70 এর অ্যান্সার করছে, 70 এর অ্যান্সার যে করছে সে ভালো করছে, সে ভার্সিটি টিকছে, আমি টিকিনি, তো আমি কেন আসলে 1 লাখ স্টুডেন্টের দোষ দিচ্ছি? বা আমি কেন বলতেছি যে অনেক স্টুডেন্ট, দয়া করে এই চিন্তাগুলো আজকে থেকে মাথায় আনবেন না। কত স্টুডেন্ট পরীক্ষা দিলে এটা আপনার কখনোই বিবেচনা বিষয় না। কেউ যদি আপনাকে এটা নিয়ে ভয় লাগাতে চায় বুঝতে হবে তার একটা দুর্বিষণ দিয়ে আছে। কখনোই আপনি কত স্টুডেন্ট পরীক্ষা দিল এটা মাথায় আনবেন না। আপনার টার্গেট হচ্ছে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, আমার একটা সিট দরকার। আমি ভাই মানুষ একজন, আমি ছাত্র জীবন থেকে এটা বিশ্বাস করি যে আমি একটা স্টুডেন্ট, মানে আমি একজন মানুষ, আমার একটা সিট দরকার। আমি টার্গেট কি করি যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে? সাপোজ আমি সি ইউনিটে ভর্তি হতে চাই, সি ইউনিটে 1250 জন স্টুডেন্ট নিবে, তা আমার সিট কয়টা দরকার? একটা। তাহলে আমি একটা সিটের জন্য লড়বো, আমি একটা সিটের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিই। 1250 সিটের জন্য আমার চিন্তা করার দরকার নেই, আমার চিন্তা করতে হবে ভাই 1250 জনের মধ্যে আমি একজন হব, এটা নিশ্চিত। ওই রকম ভাবে আমাকে এবার প্রস্তুতি নিতে হবে। যদি আমি প্রস্তুতি ভালো নিই, ভালো করে পরীক্ষা দিতে পারি, আমার কোনো রকম দুর্ঘটনা না ঘটে, আমি ভার্সিটি চান্স পাবো। আর যদি আমার প্রিপারেশনের মধ্যে ঘাটতি থাকে, আমার বেসিক দুর্বল থাকে, সেক্ষেত্রে আমি চান্স পাবো না, খুব স্বাভাবিক। কেউ যদি জিজ্ঞেস করে কেন চান্স পাননি, ভাই আমি ভালো করে পড়িনি এই জন্য চান্স পাইনি। এটা কেন বলবো যে আমার 1 লাখ পরীক্ষার্থী ছিল, অনেক বেশি পরীক্ষার্থী ছিল, প্রশ্ন এরকম হয়েছে, প্রশ্ন এরকম হয়েছে, আমি যেটা টিকি নেই, এগুলো দয়া করে আজকের পর থেকে কেউ বলবেন না আমাকে, এগুলো কেউ বললে আমি যখন হাসি। তো তাহলে ভার্সিটির ক্ষেত্রে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিল সেটা কখনোই বিবেচ্য বিষয় না, বা আপনাদের কাছে যাতে কখনো এটা ভয়ের কোনো কারণ না হয়। ধরেন এবছর অনেকেই বলবে হ্যাঁ অনেক ইউনিভার্সিটি কয়েক লাখ পরীক্ষার্থী আবেদন করছে, আপনার সমস্যাটা কোথায়? আবেদন ভাই কয়েক লাখ না কয়েক কোটি করুক, আপনার সমস্যা না। আপনার সমস্যা হচ্ছে আপনাকে ভার্সিটি দিতে হবে, সোজা কথা। দেখবেন সরকারি অনেকগুলো পরীক্ষা যখন হয়, সরকারি জবের অনেক পরীক্ষা, সেখানে আবেদনের তুলনায় প্রচুর মানে কি বলবো এটা, যতগুলো আসন আছে হয়তো নিবে 10 জন, পরীক্ষা দিচ্ছে 1 লাখ, এরকম হয়। অথবা বিসিএস এর কথাই যদি ধরি, বিসিএস হয়তো 2000 লোক নিবে সরকারি জবের জন্য, কিন্তু আবেদন করছে ধরেন কয়েক লাখ। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? এন্ড কেউ যদি চাকরি নেবে বলে অনেক ক্যান্ডিডেট ছিল যে আমি টিকে নেই, এটা আসলে তার সম্পূর্ণ ব্যর্থতা বলতে পারে। সেই জন্য আপনি আপনার চেষ্টা করবেন। হ্যাঁ দিন শেষে একটু লাভ আছে, সেই লাভটা কোনটা? আপনি লাভ কখন ফেভার করেন আপনি বলবেন। তো আপনি প্রচুর পড়ছেন, আপনি সুন্দরভাবেই পরীক্ষা দিচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু পরীক্ষার লিগে আপনি অসুস্থ হয়ে গেছেন, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। কিন্তু আমি পরীক্ষা দিলাম ঠিকভাবে, আমি ভালো করে লেখার সুযোগ পাইলাম, আমি ভালো করে পড়ার সুযোগ পেলাম, কোনো দুর্ঘটনা ঘটে নাই, তাও আমি চান্স পাইনি। এটা কখনো লাভকে দোষ দেওয়া যাবে না, এটা আপনার নিজের ব্যর্থতা, নিজের দোষ, আপনার পড়ার মধ্যে ঘাটতি ছিল। কিন্তু আপনি খুব ভালো করে পড়ছেন, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হলে ঢুকতে 10 মিনিট দেরি করছেন, এটা লাভ ব্যাপার করেনি আপনার। আপনি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হলে গেছেন, আপনি কোনো কারণে 10 মিনিট আগে বের করে দিয়েছেন, আধা ঘন্টা আগে বের করেছেন, এরকম যদি হয় সেটাকে আপনি লাখের দোষ দিবেন, এছাড়া অন্য ক্ষেত্রে লাখের দোষ দিবেন না।
তারপরে হচ্ছে এবার কোন ইউনিটের সি ইউনিট ডি ইউনিট এগুলোর মানে কি আসলে এই আলোচনায় আসে। তাহলে আমরা জিপি নিয়ে আলোচনা করলাম, কোন ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে সেটা নিয়ে আলোচনা করলাম, বই নিয়ে আলোচনা করলাম, কোচিং নিয়ে আলোচনা করলাম, পড়ার সময় নিয়ে আলোচনা করলাম। এবার আসেন ইউনিট গুলো নিয়ে একটু আলোচনা করি। ইউনিট গুলো নিয়ে আলোচনা করতে আমি একটু বোর্ডে চলে যাই। ওকে, ইউনিট হচ্ছে ধরেন আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, সায়েন্সের একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে, যেমন সায়েন্সের স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দেয়, ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেয়, তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, কিন্তু তারা যদি নরমাল পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, যেমন ঢাকা ইউনিভার্সিটি, চীন ইউনিভার্সিটি, তাদের যে ইউনিটটা সেটাকে আমরা এই ইউনিট বলি। সব ইউনিভার্সিটি মোটামুটি এই ইউনিটটা সায়েন্সের জন্য। তবে জাহাঙ্গীরনগরে এই ইউনিটের পরিচয়টা একটু চেঞ্জ হয়। ঢাকা চিটাগং ইউনিটগুলো ঠিক থাকে, জাহাঙ্গীরনগর, রাজশাহী এগুলোতে একটু ইউনিটের পরিচয়গুলো একটু চেঞ্জ হয়। এরপরে আপনি যদি কমার্সের স্টুডেন্ট বলা তো উচিত না, বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে সি ইউনিট। আপনি যদি হিউম্যানিটিজ অথবা আর্টসের স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার ইউনিটের নাম হচ্ছে বি ইউনিট। আর এই তিন বিভাগের স্টুডেন্ট যখন বিভাগ পরিবর্তন করে, অর্থাৎ তারা যখন সায়েন্সে থাকতে যাচ্ছে না, সে কমার্সে থাকতে যাচ্ছে না, সে আর্টসে থাকতে যাচ্ছে না, সে অন্য একটা ইউনিটে পরীক্ষা দিয়ে তার সাবজেক্ট চেঞ্জ করে চলতে যাচ্ছে। যেমন আর্টসের একটা স্টুডেন্ট কিন্তু বিবিএ পড়তে পারে, কিভাবে? বিভাগ পরিবর্তন করে। এই বিভাগ পরিবর্তন ইউনিটটাকে বলা হয় বিভাগ পরিবর্তন, এই ইউনিটটাকে বলা হয় বি ইউনিট। আমি আগে বলছি ইউনিভার্সিটি অনুযায়ী কিছু কিছু জায়গায় এই নামগুলো চেঞ্জ হয়। এই এ বি সি ডি এটা আমরা বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি ফলো করে এই কথাগুলো বেশি বলি। চীন ইউনিভার্সিটি এটা বর্তমানে একই। তো যে সায়েন্সের সে এই ইউনিটে পরীক্ষা দিবেন, যে কমার্সের সে সি ইউনিটে পরীক্ষা দিবেন, যে আর্টসের স্টুডেন্ট সে বি ইউনিটে পরীক্ষা দিবেন, আর এরা তিনজনই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে তাদের বিভাগ পরিবর্তনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা কমার্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে দুইটা ইউনিটে, একটা আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে দুইটা ইউনিটে, একটা সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে দুইটা ইউনিটে। অর্থাৎ প্রত্যেকে তার নিজ ইউনিটে পরীক্ষা দিবে, প্লাস সে বিভাগ পরিবর্তনের জন্য ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? ডি ইউনিটে ধরেন ওই যে ইকোনমিক্স, আইআর, সাংবাদিকতা, এই ধরনের সাবজেক্টগুলো থাকে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হচ্ছে এলএলবি, এই সাবজেক্টগুলো ডি ইউনিটে থাকে। আচ্ছা, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা স্টুডেন্ট তিনটে ইউনিটে পরীক্ষা দিতে পারে। সে বি তে পরীক্ষা দিতে পারে, সি তে পরীক্ষা দিতে পারে, ডি তে পরীক্ষা দিতে পারে। বি সি ডি তিনটেতে পরীক্ষা দিতে পারে। কারণ কমার্সের একটা স্টুডেন্ট কমার্সের একটা স্টুডেন্ট সে সি তে পরীক্ষা দিবে, ডি তে পরীক্ষা দিবে। এই বি ইউনিটেও কমার্সের একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, সায়েন্সের একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তবে আর্টসের স্টুডেন্ট কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারে না। সি ইউনিটে পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম আসলে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানবিক বিভাগের স্টুডেন্টরা শুধু বি আর ডি তে পরীক্ষা দেয়। কিন্তু সায়েন্সের একটা স্টুডেন্ট অথবা কমার্সের একটা স্টুডেন্ট তার নিজেদের ইউনিটের বাইরেও বি ইউনিটে পরীক্ষা দিতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয় না। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি তে কারা পরীক্ষা দিবে? সায়েন্স, কমার্স, আর্টস সবাই পারবে। চট্টগ্রামের ডি তে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পারে। তবে চট্টগ্রামের এ এবং সি তে, এ তে শুধু সায়েন্স, সি তে শুধু কমার্স। যাও, তাহলে ইউনিট পরিচিতি আসলে বুঝছো, এ মানে হচ্ছে সায়েন্স, বি মানে আর্টস, সি মানে কমার্স, আর ডি মানে হচ্ছে বিভাগ পরিবর্তন। এই নামে মোটামুটি সব কোচিং টোচিংগুলো পরিচিত হয়, বা আপনাদের যে কোনো জায়গায় এ বি সি ডি নাম শুনলে মোটামুটি এগুলোই আমরা শুনি। তবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, সেটা আগেই বলে দিলাম, তো আবার এগুলো মিলায়েন না। তাহলে ইউনিট পরিচিতি গেল, জিপি এর কথা আলোচনা করলাম, কতটুকু জিপি এর দরকার, আর কোন ইউনিভার্সিটি কি আসে একটু পরে আলোচনায় আসছি। এবার একটু কিছু প্রশ্ন ছিল মাঝখানে, প্রশ্নগুলো একটু উত্তর দিয়ে দিই। স্যার, পাবলিক ইউনিভার্সিটি এডমিশন এক্সামে কি এত থেকে এত র্যাঙ্কের মধ্যে আসা প্রয়োজন? হ্যাঁ, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1250টা সিট বিবিএ তে, সি ইউনিটের সিট হচ্ছে 1250টা। এখন আপনাকে অবশ্যই র্যাঙ্কিং এর মধ্যে আসতে হবে, অর্থাৎ 1 থেকে 1250 এ থাকলে আপনি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে চান্স পাবেন, অর্থাৎ বিবিএ তে চান্স পাবেন। যদি 1251তম হন আপনি চান্স পাওয়ার সুযোগ নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি সাধারণত ওয়েটিং টিকিট টানে না বিবিএ এর ক্ষেত্রে, এখানে কেউ তার সিট ছাড়ে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো 8-10টা সিট বেশি, মানে হয়তো 1250 পর্যন্ত নেয়, 1260 পর্যন্ত নেয়, কেন? মাঝখানে হয়তো 10 জন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয় এই জন্য। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সিটের মধ্যে বা নির্দিষ্ট র্যাঙ্কিং এর মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন না। পাস সবাই করবে, র্যাঙ্কিং এ সবাই থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট র্যাঙ্কিং এর বাইরে ঢাকা ইউনিভার্সিটি বা চীন ইউনিভার্সিটি ভর্তি করে না। চীন ইউনিভার্সিটি সি ইউনিটে যেমন 441টা সিট, 441 নম্বর বাইরে আপনাকে নেওয়ার কথা না। তবে হ্যাঁ, মাঝখানে যদি কেউ ভর্তি না হয়, সেটা অনেক সময় 500-600 পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত যায়। তাহলে একটা নির্দিষ্ট র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। এরপরে কি প্রশ্ন করছিলেন? আচ্ছা স্যার, জেনারেল নলেজ স্কিল, হ্যাঁ জেনারেল নলেজের ব্যাপারে যদি একটু পরে বলবো, তারপর একটু আগের প্রশ্নটা দিয়ে দিই। জেনারেল নলেজে যদি স্কিল ভালো করতে হয়, আপনাকে রেগুলার, ধরেন যারা এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন নাই বা প্রিপারেশন নেওয়া শুরু করেন তাদের ক্ষেত্রে
ডেইলি আমি স্টুডেন্টদেরকে খুব বেশি করে জোর দিই, এটা আমার যারা পড়ে তাদেরকে বেশি করে জোর দিই যে দৈনিক অন্তত পক্ষে রাত্রেবেলা 12টা বাজে হলেও যে কোনো একটা বাংলা নিউজ চ্যানেল থেকে আপনি সারাদিনের খবরগুলো একটু আপডেট নেবেন। যেমন ধরেন রাত 12টায় মোটামুটি মধ্যরাতের খবর পাওয়া যায় চ্যানেল 24-এ, এরপর হচ্ছে 71 টেলিভিশনে একটা ওই যে সংবাদ সংযোগে টাইপের কিছু একটা হয়, এরকম বিভিন্ন চ্যানেলে রাত 12টায় মোটামুটি কি হয় মধ্যরাতের খবরটা দেয়। এখন স্যার আমি 12টা পর্যন্ত জেগে থাকি না, তাহলে আপনি 11টায় দেখেন। বাংলাদেশের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সংবাদ দেখায়, আর সকাল থেকে যা হয়েছে সেগুলো রাত্রেবেলা প্রত্যেকটা নিউজে দেখা যায়। 10টায় হোক, 11টায় হোক, 12টায় হোক, আপনি রাত্রেবেলা যে কোনো একটা সময় দেখে কি করবেন, সারাদিনের নিউজগুলো একটু জানবেন। নিউজ জানলে কি সুবিধা হয়, যেমন দেখেন যদি আপনাকে বই থেকে পড়তে হইতো যে বাংলাদেশে টিকা আসছে কার, মানে বাংলাদেশে এখন গত কয়েকদিন আগে এই প্রথমবারে আমরা কার টিকা দিয়েছি, সবার মনে মুখস্থ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছি। এই নামটা যদি বই থেকে মুখস্থ করতে হতো, অনেকে বলতো আল্লাহ নামটা তো কঠিন, কেমনে মনে রাখবো অক্সফোর্ডের টিকা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নামটা জানে। কেমনে জানে? টেলিভিশন দেখছেন। তো পরীক্ষা যদি এটা এই নামটা আসে, তাহলে আপনি কেমনে আপনি মানে তো বলতে পারবেন না যে হ্যাঁ এটা আমি কঠিন, এটা সহজ, আপনি শুনছেন। আমরা মডার্নের নাম শুনছি, ফাইজারের নাম শুনছি, এই নামগুলো কিন্তু আমরা শুনছি বলে আমাদের মনে থাকতেছে বেশি। কিন্তু আমরা যদি বই থেকে মুখস্থ করতাম আমাদের এতদিন মনে থাকতো না, বা বেশি দিন মনে থাকে না। তো এই জন্য টেলিভিশন চ্যানেল দেখলে সুবিধা হচ্ছে আমরা দুনিয়াদারি সম্পর্কে একটু হলেও আপডেট থাকে, আর এই আপডেটটা মোটামুটি জেনারেল নলেজে কাজে লাগে। আশা করতেছি জেনারেল নলেজের ব্যাপারটা ক্লিয়ার। আর অবশ্যই পত্রিকা পড়বেন, দৈনিক পত্রিকা পড়লে একটু উপকৃত হবে। স্যার সি ইউনিটের জন্য কোন কোন সাবজেক্টের উপরে জোর দিতে পারছে? হ্যাঁ, এবার একটু ইউনিট ভিত্তিক সাবজেক্ট কি কি লাগবে সেটা একটু বলি। পাবলিক ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশনে কোনটা বেশি, এসএসসি এইচএসসি নাম্বার নাকি অ্যাডমিশন টেস্টে নিজের বেস্ট দেওয়া? আচ্ছা, পাবলিক ইউনিভার্সিটিতে আপনার ন্যূনতম যোগ্যতা থাকলে আপনি ইউনিভার্সিটি লিখতে পারবেন। আপনার জিপিএ এর উপর নির্ভর করে আপনি ইউনিভার্সিটির রেজাল্ট আসলে নির্ধারিত হয় না। জিপিএ এর উপর মাত্র এখন 20 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটি আগে 80 নাম্বার ছিল জিপিএ, এখন মাত্র 20 নাম্বার। প্রায় সব ইউনিভার্সিটি এখন 20 থেকে 30 নাম্বারের বেশি না জিপিএ এর উপরে। বাকিটা কিন্তু লিখিত পরীক্ষা, মানে এমসিকিউ পরীক্ষা আসলে তার উপর নির্ভর করে। সো আপনি কতটুকু ভালো প্রিপারেশন নিয়েছেন সেটার উপর নির্ভর করে আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন কেন, জিপিএ এর উপর না। এরপরে হচ্ছে সি ইউনিটের জন্য কোন সাবজেক্ট? আচ্ছা, সায়েন্সের ব্যাপারটা আসলে আমি স্কিপ করি, সায়েন্স আমার আলোচ্য বিষয় না, সায়েন্স বাদ। আসেন কমার্স এবং আর্টসের স্টুডেন্ট বা বিভাগ পরিবর্তনের জন্য আমাদের কি কি পড়া উচিত? কমার্সের স্টুডেন্টদের পড়া উচিত অনেকগুলো সাবজেক্ট, সেখানে আর্টসের সাবজেক্টগুলো চলে আসবে। সো আর্টস এবং কমার্স দুই পক্ষে খেয়াল করেন। আমার গত কয়েকদিন ধরে দেখবেন কোচিং এর প্রচারণা চলতেছে, আমি ভর্তি করাচ্ছি, তো সেখানে আমি সাবজেক্টগুলো অলরেডি লিখে দিয়েছি। আর্টস অথবা কমার্স যেই হোক না কেন আপনাকে বাংলা পড়তে হবে, আপনি যত জায়গায় পরীক্ষা দিবেন না। আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি এটা শুধু সি ইউনিটের জন্য না, শুধু বি এর জন্য না, আপনি যত জায়গায় পরীক্ষা দিবেন। কমার্সের একটা স্টুডেন্ট কি করবেন যে আমি যত জায়গায় পরীক্ষা দেব তার জন্য কোন কোন সাবজেক্টগুলো লাগবে। আপনার ঢাকা ইউনিভার্সিটি বিবি এর জন্য ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট যেখানে পরীক্ষা দেন আপনার বাংলা লাগবে। 2, আপনি ঢাকা, চিটাগং, রাজশাহী, জাহাঙ্গীরনগর যেখানেই পরীক্ষা দেন না আপনার ইংলিশ লাগবে, তবে বাংলা সব জায়গায় লাগে না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবি এর পরীক্ষার ক্ষেত্রে বাংলার প্রয়োজন হয়। 3 নাম্বার, তাহলে বাংলা ইংলিশ গেল। এবার যদি আপনি কমার্সের স্টুডেন্ট হন আপনার গ্রুপ সাবজেক্ট লাগবে। গ্রুপ সাবজেক্টগুলো কি কি? গ্রুপ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং লাগবে, মাস্ট, এখানে ভালো করতে হবে। আপনার ম্যানেজমেন্ট লাগবে, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেন, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য, তাহলে আপনার এইচএসসি যদি ফিনান্স পড়ে থাকেন তাহলে ফিনান্স, আর এইচএসসি যদি মার্কেটিং পড়ে থাকেন তাহলে মার্কেটিং লাগবে। এইচএসসি তে যা পড়ছেন আমি কিন্তু নিশ্চিত আপনি এইচএসসি কি পড়ছেন, তাহলে যাদের এইচএসসি তে ফিনান্স ছিল তাদের ফিনান্স লাগবে, যাদের মার্কেটিং ছিল তাদের মার্কেটিং লাগবে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর পরীক্ষার ক্ষেত্রে। আর অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ফিনান্স লাগে না। ওকে, এরপরে আপনি যদি তাহলে কমার্সের স্টুডেন্ট হলে আপনাকে মোট 5টা সাবজেক্ট পড়তে হবে। এই 5টা সাবজেক্ট কমার্সের পরীক্ষার জন্য বা কমার্সের ইউনিটগুলো সি ইউনিটের জন্য। কিন্তু আপনি চাচ্ছেন ডি ইউনিটে পরীক্ষা দিবেন, তাহলে আমি এটা একটু মার্ক করে রাখি। এই সাবজেক্টগুলো কমার্সের গ্রুপ সাবজেক্ট, এগুলো কমার্সের সি ইউনিটে পরীক্ষা দিতে গেলে এগুলো লাগবে। কিন্তু সি ছাড়া একটা আর্টসের স্টুডেন্ট বললো স্যার আমাদের কি লাগবে? আপনার লাগবে বাংলা, ইংলিশ, জিকে। এখন কোন কোন ইউনিভার্সিটি কমার্স উচ্চ পদ্ধতিতে বলছে আইসিডি লাগবে, আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আইসিডি আলাদা করে প্রয়োজন হয়। তারপরে আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যান সেক্ষেত্রে আপনার ম্যাথ লাগবে, জেনারেল ম্যাথ, ম্যাথের বেসিক জিনিসগুলো আসে জাহাঙ্গীরনগরে। আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে যান সেখানে ভাষা জ্ঞান বিশ্লেষণ ও দক্ষতা, ভাষা জ্ঞান বিশ্লেষণ ও দক্ষতা নামে একটা সাবজেক্ট আছে, 20 নম্বরের প্রশ্ন হয় সেখান থেকে। এটা মূলত বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, কিছু আইকিউ টাইপের প্রশ্ন আসে। আমি এটাকে নাম দিচ্ছি আপাতত আইকিউ, বিশাল একটা নাম, ভাষা জ্ঞান বিশ্লেষণ ও দক্ষতা, এই নামেই থাকে মূলত।
তো এটা ধরে নিলাম এটা আইকিউ, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তাহলে খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সি ইউনিটের একটা স্টুডেন্টের লাগে 1 থেকে 5 নম্বর পর্যন্ত সাবজেক্টগুলো। ঢাকা ইউনিভার্সিটি সি, ডিইউসি, ডিইউ বি এর জন্য লাগবে 1 2 এরপর হচ্ছে 6, ডিইউ ডি এর জন্য লাগবে 1 2 6 মাঝে মাঝে 7, অর্থাৎ আইসিটি থেকে কিছু প্রশ্ন মাঝে মাঝে হয়, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ডি তে। তাহলে খেয়াল করেন আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি তে যদি আপনি পরীক্ষা দিতে চান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি তে আপনার লাগবে 2 3 4, অর্থাৎ ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, বাংলা লাগে না, ফিনান্স লাগে না, ঠিক আছে। আপনি যদি বি তে পরীক্ষা দিতে চান আপনার লাগবে 1 2 এবং 6। আপনি যদি আবার ডি তে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে লাগবে 1 2 6 এরপর হচ্ছে 9। তবে সিউ এর ক্ষেত্রে একটা কথা আছে, সিউ তে জিকে এর পরিবর্তে ইকোনমিক্স অ্যানসার করা যায়, ইকোনমিক্স অ্যানসার করা যায়। এটা হচ্ছে সিউ তে ডি তে এই একটা বৈশিষ্ট্য আছে, আপনি জিকে অ্যানসার করতে না চাইলে আপনি অর্থনীতি অ্যানসার করতে পারবেন, পরিসংখ্যান অ্যানসার করতে পারবেন, সায়েন্সের স্টুডেন্ট ম্যাথ অ্যানসার করতে পারবেন। এটা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি এর ক্ষেত্রে আছে। তাহলে এই হচ্ছে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট গুলো লাগবে, হ্যাঁ, তাহলে এগুলো একটু আপনারা আশা করতেছি মোটামুটি দেখে ফেলছেন, আশা করি সমস্যা নেই। আর ইউনিভার্সিটির নোটিশগুলো তো আপনাদের কাছে আছে, আমি আমার পেজে মাঝে মাঝে বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশগুলো দিয়ে রাখি। গত বছরের ইউনিভার্সিটি 2020 সালের ইউনিভার্সিটির নোটিশগুলো কালেক্ট করলে অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। ইউনিটের ব্যাপারে বলে ফেলছি, তাইলে আর কোন প্রশ্ন আছে কিনা দেখি একটু এফাকে। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল ভাই কলেজে পড়ে দিলাম, ধন্যবাদ ফয়সাল। আচ্ছা, ঠিক আছে। জগন্নাথে কিন্তু এখন আলাদা পরীক্ষা হয় না, জগন্নাথে এখন গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়। তো গুচ্ছ পদ্ধতি, এটা জগন্নাথের এখন আগের বৈশিষ্ট্যগুলো এখন আসলে নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি। এবার আর কি বাকি আছে আমার, আর কিছু মনে নেই। আচ্ছা, কোন ইউনিভার্সিটি কিরকম এমসিকিউ হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা না করে সেগুলো আমরা আরেক ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে আমরা মোটামুটি নিয়ম কানুনগুলো নিয়ে আলোচনা করছি, কি কি পড়া উচিত। এবার আসেন বইয়ের ব্যাপারে কিছু কথা বলি, যদিও সব কিছুর ব্যাপারে আমি ডিটেইলস বলতে পারবো না। ধরেন বাংলা, বাংলা আপনি কি পড়বেন, আপনি এইচএসসি বইটা একটু ভালো করে পড়বেন। কোনটা? এইচএসসি বাংলা প্রথম পত্র বইটা, সাথে আপনার 9 10 এর নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেটা একটু রাখবেন। তাহলে এই দুইটা বই হচ্ছে আপনার যেটা বোর্ড বই বলি। পাশাপাশি যদি এই দুইটা প্র্যাকটিস অংশ, এখন এই দুইটা বইতে স্যার আমি করবো ভালো কথা, কিন্তু আমি প্র্যাকটিস করবো কোথায়? আমি প্র্যাকটিস করবো হচ্ছে বাজার থেকে যে কোনো একটা বাংলা বই কালেক্ট করবেন, তবে সেটা অবশ্যই যাতে একটু ভুল ত্রুটি মুক্ত হয় কিছুটা। তো সেটা একটু খুঁজে বের করবেন নিজ দায়িত্বে, কোনটা কোন যে কোনো একটা প্র্যাকটিস করার জন্য, যাতে আপনি বিগত বছরের প্রশ্নগুলো অবজেক্টিভ প্র্যাকটিস করতে পারেন, সেজন্য একটা বই কিনবেন। তাহলে আপনার মূল এইচএসসি বইটা সবার কাছে আছে, এইচএসসি বাংলা প্রথম পত্র বইটা, 9 10 এর বাংলা ব্যাকরণ বইটা আপনি একটু খুঁজলেই পাবেন, বোর্ড বইটা যেটা মনির চৌধুরী সম্পাদিত। আর সাথে আপনি একটা বই কিনবেন বাংলার জন্য, যে কোনো একটা বই, বা যেটা অনেক বাংলা বই পাওয়া যায়, আমি অ্যাটলিস্ট 8-10টা বাংলা বইয়ের নাম বলতে পারবো মিনিমাম। তো এগুলো থেকে যে কোনো একটা বাংলা বই আপনি কিনতে পারেন, যেটাতে প্র্যাকটিস অংশটা থাকবে, হ্যাঁ। তো ওই প্র্যাকটিস অংশটা হলে একটু যেমন একটু সহজ ভাষায় বলি, আপনাদের এইচএসসি বইটাতে বাংলা কবিতাগুলোতে দেখবেন বাংলা কবিতার স্তবকগুলো আলাদা করা যায়, স্তবকগুলি প্যারা, একটা কবিতা কয়টা প্যারা থাকে, তো এই যে প্যারাটা আলাদা করা যায় না। প্রিন্টিংটা এত বাজে প্রিন্টিং হয়েছে যে আপনি প্যারাটা আলাদা করতে পারছেন না, লাইনগুলোকে অনেকটা লাগাই দিচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরেন 18 বছর বয়স কবিতায় কয়টি স্তবক আছে, বা তাহারে পরে মধ্যে কবিতার স্তবক সংখ্যা কয়টি, এরকম একটা প্রশ্ন আসে, কারণ আপনি অ্যান্সার দিবেন কি, এটা বইতে নাই। তো এটা আসলে ওই যে বাজার থেকে একটা বই কালেক্ট করেন সেখানে জিনিসটা থাকতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি তাহলে এটা হলো বাংলার ব্যাপারে, তিনটা বইয়ের কথা বলছি। 9 10 এর বাংলা ব্যাকরণ বই, সেটা ব্যাকরণ অংশটা ভালো করে পড়ার জন্য। এইচএসসি বাংলা প্রথম পত্র বই, সেটা হচ্ছে আপনি সাহিত্য অংশটা ভালো করে পড়ার জন্য। আর এই দুইটা জিনিস যে পড়ছেন আপনি, সেগুলো যে প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিসের জন্য আপনি বাজার থেকে যে কোনো একটা ভালো বই কিনবেন, যেটাতে মোটামুটি সবগুলো চ্যাপ্টার খুব ভালোভাবে প্র্যাকটিসটা দেওয়া আছে, স্পেশালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন অধ্যায় ভিত্তিক। এটা হলো বাংলা। ইংরেজির ব্যাপারে আমি তেমন মন্তব্য করা উচিত না, ইংরেজির ব্যাপারে যে কোনো একটা প্র্যাকটিস বই কিনতে পারেন। ধরেন বাজারে অনেকগুলো প্র্যাকটিস বই পাওয়া যায়, মাস্টার নামে একটা প্র্যাকটিস বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নামে, এই দুটো থেকে যে কোনো একটা থাকলে হবে প্র্যাকটিসের জন্য। আর রুলস এর জন্য আসলে কোনো বই কিনে তার লাভ নেই, রুলসটা স্যাররা যেভাবে পড়ে, আপনি যেখানে ইংলিশ পড়বেন অথবা যে কোচিং আপনি পড়বেন, সেই কোচিং এর রুলসগুলো ভালো করে পড়ে আপনি ওই বইটা থেকে প্র্যাকটিস করলে হবে। একটা বই ভালো করে রাখবেন, হয়তো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নয়তো মাস্টার, যে কোনো একটা। আর
ভোকাবুলারির জন্য যে কোনো একটা বই কালেক্ট করুন যেখানে মোটামুটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক লেখা। হ্যাঁ, কারণ আমাদের বাজারে ভোকাবুলারি গুলো চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য হজবরল একটা অবস্থা। আমাদেরকে মানে বিশাল মোটা মোটা বই কিনতে হয়, এতগুলো বই কিনে না। অনেকে অ্যানালজির জন্য একটা বই কিনে, ভোকাবুলারির জন্য একটা বই কিনে। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা বই কেনার প্রয়োজন নেই। একটা ভোকাবুলারির বই কিনবেন যেখানে সবকিছু একসাথে আছে, একসাথে পাওয়া যায়। এরপরে হচ্ছে যে এটা গেল ইংরেজির ব্যাপারে কথাবার্তা। ৩ নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য আমি আসলে আমার বইয়ের কথা তো বলবো, কারণ আমার বইকে আমি মোটামুটি আমার বইয়ের ব্যাপারে আমি পার্সোনালি কনফিডেন্ট। যারা গত কয়েক বছর ধরে আমার বই পড়তেছেন তারা আশা করি মোটামুটি কনফিডেন্ট এই ব্যাপারে। সো হয়তো একটু চেক দেখতে পারেন, আপনি বাজার থেকে যে কোনো বই কিনতে পারেন, তবে আমার বইয়ের কথা আমি এই জন্যই বলবো, আমার বই আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি আসলে প্রশ্নের প্যাটার্নের উপর। হ্যাঁ, আমি আলোচনা থেকেও বেশি জোর দিচ্ছি অধ্যায়ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, কারণ প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো আপনাকে খুব বেশি কাজে দিবে। এজন্য আপনি বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো থেকে পরের বছর কিন্তু রিপিট হয়, প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয়। রিপিট দেখেন কেন রিপিট হবে না, কারণ বিশ্ব অ্যাকাউন্টিং এ তো একটা লিমিট আছে, মানে কতটুকু পড়বেন আপনি। আমি স্টুডেন্টকে উদাহরণের জন্য বলি যে অ্যাকাউন্টিং এ হিসাব আছে আনুমানিক 174 থেকে 75টা, এর বাইরে কোনো হিসাব নেই। তাহলে স্যার তো আসলে বানায় দিবে না, স্যার তো মানে আসমান থেকে একটা নতুন হিসাব বানায় আনবে না। এই 174 বা 75টা থেকে যদি প্রশ্ন করবে, তাহলে অ্যাকাউন্টিং এর পড়ালেখা লিমিটেড। এজন্য ইয়ার কোশ্চেনের বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। তারপরে একটু বিগত বছর প্রশ্নগুলোর উপর বেশি জোর দিতে হবে। সেক্ষেত্রে আমি হিসাব সমীকরণকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। হিসাব সমীকরণ বইটা পড়বেন, এটার সাথে আপনি যদি অন্য বইগুলো মিলান, বাজারে দাঁড়ায় একটু মিলাবেন, যদি মনে হয় অন্যগুলো ভালো তাহলে অন্যগুলো পড়বেন, আমার সমস্যা নেই। আপনি পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। কেউ যদি আমার বই না কিনে আমার কোনো আপত্তি নেই। তারপর হচ্ছে ম্যানেজমেন্টের জন্য আমি একটা বই রেডি করে দিচ্ছি বাজারে, সেটা হচ্ছে ব্যবসায় সমীকরণ বই। ব্যবসায় সমীকরণ বইতে পূর্ণাঙ্গ সবকিছু আছে, 100% যা যা লাগবে, এর বাইরে কিছু আসবে না। আপনার এইচএসসির অনেক কিছুই আসলে এই ব্যবসা সমীকরণ বই দিয়ে হয়ে যায়। তাহলে আপনি ম্যানেজমেন্টের জন্য আমার বই দেখতে পারেন, বাজারে আরো অনেক বই আছে, সেগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন। আপনার যদি মনে হয় না ব্যবসা সমীকরণ আপনার অন্যগুলো পড়া উচিত, আপনি পড়েন, কোনো আপত্তি নেই। ফিনান্সের জন্য যাদের ফিনান্স ব্যাংকিং বীমা আছে, ব্যাংকিং বীমাটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেবেন ব্যাংকিং বীমার প্রভাব আছে। ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নোটিশে লেখা থাকে কারবার সংগঠন ব্যাংকিং ও বীমা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নোটিশে কিন্তু ব্যাংকিং বীমার কথা লেখা আছে, পরীক্ষাটা প্রতিবছর হয়। কিন্তু আমরা অনেকেই বলি যে সিইউতে ফিনান্স না, আসলে সিইউতে ফিনান্স আসে না, কিন্তু ব্যাংকিং বীমা আসে। যাই হোক, এরপরে হচ্ছে আপনার এটা হলো ফিনান্সের ব্যাপার। তাহলে ফিনান্স সমীকরণ নামে একটা বই আছে আমার, আপনি চ্যানেলে দেখতে পারেন। তারপর হচ্ছে জেনারেল নলেজের ব্যাপারে বাজার থেকে যে কোনো একটা বই যেটা আপনি পড়তে পারবেন বলে মনে হচ্ছে, বাজারে প্রচুর বই, পাতলা পাতলা এইরকম বই না, আপনি যেখানে পড়বেন, যে সাবজেক্ট আছে পড়বেন বা যে কোচিংয়ে পড়বেন, তাদের সাথে একটু আলোচনা করে বা একজন জিকে ভালো জানেন এরকম একজনের সাথে খুব ভালো করে আলোচনা করে জিকে একটা বই ঠিক করবেন যে আপনি কোন বইটা পড়বেন। বাজারে অনেক বই আছে, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, কত বিশ্ব যে আছে বাজারে। তারপর হচ্ছে ধরেন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এরপর হচ্ছে এমপি3 বই আছে, জর্জের বাংলা বই, সরি জর্জের জিকে বই আছে। এরকম জিকে বই বাজারে প্রচুর, যে কোনো একটা যেটা মোটামুটি কমপ্লিট, হ্যাঁ এটা একটু ভালো করবেন। আর জিকে তে কিন্তু সাম্প্রতিক নিয়ে সবাই একটু লাফালাফি করি, সাম্প্রতিক প্রশ্ন কিন্তু তেমন হয় না, খুবই কম। প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ার্স থেকে মোটামুটি 50% এর কাছাকাছি প্রশ্ন হয় জিকে তে। তো আপনারা একটু জিকে এর ব্যাপারটা এভাবে চিন্তা করবেন। তারপরে হচ্ছে ধরেন ম্যাথ, আইকিউ, এগুলোর জন্য আসলে আলাদা আলাদা বই কেনার কোনো প্রয়োজন নেই। আইকিউর জন্য আমি তেমন কোনো বই বাজারে দেখি না, কিন্তু ওই যে আমাদের এক ছোট ভাইয়ের একটা বই আছে বাজারে, সেটা আইকিউ ফ্যাক্টরস নামে একটা বই আছে, যতটুকু জানি এই বইটা দেখতে পারেন আইকিউর জন্য। তবে আইকিউর জন্য আসলে আলাদা করে অনেক কিছু পড়ে ফেলার কোনো প্রয়োজন নেই, কম কম করে একটু করতে পারেন। তারপরে আর কি আছে আইসিটি। আইসিটির জন্য আসলে এইচএসসি যে বইটা আপনারা পড়েন, মুজিবুর রহমানের অথবা কারো কাছে মাহবুবুর রহমান স্যারের বই আছে, কারো কাছে মুজিবুর রহমান স্যারের বই আছে, ওই বইগুলোই আনা, ওই বইগুলোর বাইরে আসলে আর কিছু দরকার নেই। তবে ওগুলোর প্র্যাকটিস করার জন্য আমরা একটা বই বাজারে ছাড়ছি, আইসিটি কিউ ব্যাংক। আমি যে বইগুলো বাজারে ছাড়ছি, আপনি চাইলে একটু বইগুলোর সাথে অন্যান্য বইগুলো তুলনা করে যদি মনে হয় যে হ্যাঁ স্যারের বইগুলো মোটামুটি ভালো আছে। দেখেন আমি হচ্ছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মানুষ, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য পড়াই, বা আমি স্টুডেন্টদের সাথে সরাসরি যেহেতু জড়িত, তো আমি চেষ্টা করি স্টুডেন্টদের কি লাগবে সেটা একটু দেখার জন্য। এই চিন্তা থেকেই বা এই দেখা থেকেই মূলত গত কয়েক বছর আমি 4টা বইকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য রেডি করছি, অ্যাকাউন্টিং এর জন্য, ম্যানেজমেন্টের জন্য, ফিনান্সের জন্য, আইসিটির জন্য। আমার যে আইসিটি বইটা সেটা হচ্ছে আইসিটি কিউ ব্যাংক। তো আপনারা আমাদের বইগুলো যখন পড়বেন মাথায় রাখতে হবে এই বইগুলো আমি স্টুডেন্টের সাথে স্টুডেন্টের চাহিদা বুঝেই আসলে বইগুলো বের করা। তো এগুলো থেকে প্রশ্ন কমন আসাটা খুব স্বাভাবিক, বিগত বছর অনেকেই পড়ছেন, তো তারা আশা করি উপকার পাইছেন। তাহলে এটা দিল মোটামুটি প্রত্যেক সাবজেক্টে একটা একটা বই ব্যাপারে। আপনি যখন একটা বই কিনে ফেলবেন, এর বাইরে দয়া করে আবার লেকচার শিট করতে যায় না, হ্যাঁ, কারণ আপনি বই পড়লে শিট বাদ দিবেন, শিট পড়লে বই বাদ দিবেন, যে কোনো একটা পড়া খুব কমাইতে হবে। তাহলে আশা করতেছি মোটামুটি সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করা শেষ। তো আজকে অনেক কথা হয়ে গেছে, প্রায় আমি যতটুকু জানি 1 ঘন্টার উপরে আমার এই আলোচনাটা চলতেছে। আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়া, প্লাস হচ্ছে খুঁটিনাটি ব্যাপারগুলো একটু বলে দেওয়া, আপনাদের কিছু ভয় দূর করা।
তো জানি না কতটুকু পারছি, তবে এই যে কথাগুলো বললাম এগুলো আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বেশি প্রয়োজন বা বেশি জরুরি, বা এগুলোই হচ্ছে সত্য কথা। তো এগুলো অনুসরণ করে যদি আপনি ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারেন বা নিজের প্রিপারেশন নিতে পারেন, তাহলে আশা করতেছি আপনি ভালো করবেন এবং হয়তো ভবিষ্যতে বলতে পারবো যে হ্যাঁ অমুক স্টুডেন্টটার সাথে আমার কোনোদিন দেখা হয়েছিল বা ফেসবুক লাইভে তার সাথে কথা হয়েছিল, কিন্তু সে এখন ভালো একটা রেজাল্ট করছে অথবা ভালো একটা ইউনিভার্সিটি আছে। আর সর্বোপরি হচ্ছে লাস্টে যেহেতু লাইভে আসছি, বিষয়টা বিজ্ঞাপন করেই দিব স্বাভাবিক। আমি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কমার্সের এবং আর্টসের স্টুডেন্টদেরকে নিয়ে আজকে অর্থাৎ 11 জুলাই থেকে আমার ফরহাদ একাডেমিতে অলরেডি আমরা ব্যাচ শুরু করছি। আজকে আমরা অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস করে ফেলছি সকালে। তো আপনারা কেউ যদি এখনো পর্যন্ত 2021 ব্যাচ কোথাও ভর্তি হতে না হন বা ভর্তির সিদ্ধান্ত নেন না এরকম আছেন, তারা চাইলে আমার আসলে ফরেস্ট একাডেমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রামে জয়েন করতে পারেন। আর ফরেস্ট একাডেমি মূলত একাদশ দ্বাদশ বিশ্ববিদ্যালয় ভর্তি, এর বাইরে কাউকে পড়ায় না, অর্থাৎ আমরা নবম দশম শ্রেণী বা জুনিয়র শ্রেণী থেকে পড়াই না। আমাদের এখানে পড়ালেখা শুরু হয় একাদশ শ্রেণী থেকে। আমরা চেষ্টা করি ফার্স্ট ইয়ার থেকে টেস্ট স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য স্বপ্ন দেখাইতে। কতটুকু পারি জানি না, তবে চেষ্টা করি ফার্স্ট ইয়ার থেকেই পড়াইতে। আর আমাদের কোচিংটা মূলত হচ্ছে কমার্স বেসড, সাথে হচ্ছে বর্তমানে আমরা মানবিক স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছি গত 2 বছর ধরে। তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হন, আপনি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন, এইচএসসি পরীক্ষার্থী হন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী হন, এই ব্যাপারগুলোতে আমাদের কার্যক্রম আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। লাস্টে একটু বিজ্ঞাপন করে দিলাম। প্রাপ্তি বড়ুয়া বলতেছেন 2020 এর জন্য কিছু বলেন। 2020 এর স্টুডেন্টদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ধৈর্য। হ্যাঁ, আপনারা অনেকদিন প্রিপারেশন নিচ্ছেন, আপনি এতদিন কি প্রিপারেশন নিচ্ছেন তার থেকেও বেশি জরুরি শেষ মুহূর্তে এসে আপনারা আসলে কতটুকু ধৈর্য ধরে আছেন। তো বিশেষ স্টুডেন্টকে বলবো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কয়েকদিন সময় আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ঘোষণা আসার আগ পর্যন্ত নিজেদেরকে একটু অ্যাক্টিভ রাখেন, ইনঅ্যাক্টিভ হয়ে যায় না, হারাই যায় না। সবাই হয়তো এমন হতে পারে, অনেক স্টুডেন্ট আছে প্রথম দিকে খুব ভালো স্টুডেন্ট ছিল, অনেক বেশি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, এখন আর পড়ালেখা করতেছে, পড়ালেখা ছেড়ে দিচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু খারাপ রেজাল্ট করে বসে আছে। তো যারা মানে বিশেষ স্টুডেন্ট তাদেরকে বলবো আপনারা একটু চেষ্টা করেন, আরো যে কয়দিন আছে, আরো যে কয়েক মাস পাবেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, আপনারা একটু নিজেদেরকে অ্যাক্টিভ রাখেন। দৈনিক 1 ঘন্টা হলেও পড়তে বসেন, মানে একটু করে হলেও পড়তে বসেন, একটু আপডেট থাকেন, দয়া করে একটু পিছিয়ে যাবেন না, পড়ালেখা ছেড়ে দিবেন না। এর থেকে বেশি আসলে ব্যাচেসদেরকে বলার কিছু নাই। তো আর আজকে যে পুরো কথাগুলো শুনছেন বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক, আশা করি ওখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কথাগুলো বের করে নেবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর কোনো প্রশ্ন কি আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন যদি আরো কোনো প্রশ্ন থাকে। আর কোনো প্রশ্ন দেখতেছি না, কারো যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বিদায় নিব আজকের জন্য। কোনো প্রশ্ন আছে কি? আপনারা কি আমাকে শুনতেছেন? স্যার সিউতে আইকিউ না দিয়ে ইকোনমিক্স অ্যান্সার করলে হবে না? সিউতে আইকিউ দিতে হয়, আইকিউ বাধ্যতামূলক। জিকের পরিবর্তে আপনি ইকোনমিক্স অ্যান্সার দিবেন, জিকের পরিবর্তে ইকোনমিক্স অ্যান্সার দিতে পারবেন, আইকিউর পরিবর্তে না। আচ্ছা, কারো আর কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আর কোনো কিছু জানার নাই আশা করি, তাহলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আর এই যে লাইভটা ছিল আমি আসলে হয়তো বলি নাই, আশা করি এই ব্যাপারে আপনারা কনসার্ন আছেন। আবার এই লাইভটা চেষ্টা করবো সবাই একটু মানে শেষ হওয়ার পর পরে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে, তাহলে হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক ইউনিভার্সিটি এডমিশন স্টুডেন্ট উপকৃত হবে বা তারা তাদের একটু ভালো হবে, তারা এই আইডিয়াগুলো নিতে পারবে। তো সবাই চেষ্টা করবে, এখানে যতজন দেখছেন আমি প্রায় 50-60 জন স্টুডেন্টকে আমি দেখছি লাইভে ছিলেন, তো তারা একটু সবাই একটা একটা করে শেয়ার দিলে মোটামুটি 40-50টা শেয়ার হয়ে যায়, এবং এই শেয়ারটার মাধ্যমে হয়তো অনেকেরই উপকার হবে। আশা করছি আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে ওনারা একটু শুনতে পারে। সিইউতে ইউনিট নিয়ে বলেন, আপাতত না বলি, আজকের মতো আলোচনা শেষ করতেছি। তো ভালো থাকবেন সবাই, তাহলে আশা করবো সবাই একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে। আমরা আবার হয়তো আগামী কোনো একদিন আবার বাকি আজকে যা আলোচনা করছি তারপর থেকে বাকি আলোচনাগুলো করবো। সেক্ষেত্রে হয়তো সাবজেক্ট ভিত্তিক, কোনো কমার্সের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য, ম্যানেজমেন্টের জন্য, ফিনান্সের জন্য, বা বাংলার জন্য, ইংরেজির জন্য, জিকের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে বলবো যে কি কি লাগবে, টপিক ভিত্তিক আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।
আর আমার এইচএসসি স্টুডেন্ট যারা আছেন, এইচএসসি স্টুডেন্টদের নিয়ে অ্যাকাউন্টিং এর আমার এপিসোড চলতেছে ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল আপনারা ফরওয়ার্ড স্যার দিলে চলে আসবে, youtube.com/ফরওয়ার্ড স্যার দিলে পেয়ে যাবেন। ওইটাতে আমরা অলরেডি অ্যাকাউন্টিং এর এপিসোড শুরু করছি, প্রায় 150টা পর্ব করবো আমরা। 150টা পর্বতে পুরো মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইটা আমরা কভার করবো। ওইটা করলে অনেকেরই উপকার হবে, যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের তো অবশ্যই উপকার হবে, যারা ফার্স্ট ইয়ার আছেন, যারা সায়েন্স থেকে কমার্সের অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে চান তাদের উপকার হবে, যারা বিভিন্ন চাকরিতে আছেন। আমরা জানি চাকরির অনেক পরীক্ষায় অ্যাকাউন্টিং এর প্রয়োজন হয়, চাকরিতে যাওয়ার পরে ব্যাংকিং ডিপ্লোমা নামে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে যারা ব্যাংকার আছেন তাদের আসলে লাগে। তারা অনেকের অ্যাকাউন্টিং এর বেসিক ভালো না থাকার কারণে সেই পরীক্ষাগুলোতে খারাপ করে ফেলেন। তো সেই ব্যাংকিং ডিপ্লোমার ক্ষেত্রেও এই বেসিক গুলো কাজে লাগবে। তো আমি চাচ্ছি আসলে অ্যাকাউন্টিং সম্পর্কে ফুল ধারণা নিয়ে মানে ইউটিউবে একটু পূর্ণাঙ্গ আলোচনা রাখতে, ধারাবাহিক আলোচনা। তো আমি শুরু করছি এপিসোড 1 দিয়ে। এপিসোড 1 থেকে এপিসোড 150 এই 150টা পর্বতে হিসাব বিজ্ঞানের খুঁটিনাটি যা আছে ধারাবাহিকভাবে আলোচনা করবো, কারণ অনেকে মাঝখান থেকে আলোচনা শুনে অ্যাকাউন্টিং বুঝে না। তা আমরা প্রথম থেকে শুরু করছি। আমার 1 থেকে 1.5 বছরের একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি। 1 থেকে 1.5 বছরে আমি 150টা এপিসোড সেখানে আপলোড দিব ইউটিউবে। তো আশা করতেছি সেগুলোর ক্ষেত্রে একটু নজর রাখবেন সবাই, সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে গিয়ে, তাহলে হয়তো আপনি ভিডিওগুলো রেগুলার পাবেন। সেগুলো সবার উপকার হবে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে এগুলো কাজে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।